আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ ফ্রি ক্লাসটিতে। তোমরা যারা আমাদের ক্লাসটিতে ইতিমধ্যেই অ্যাড হয়ে গেছো, তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আর হচ্ছে এই ক্লাসটি আমাদের একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিও। আমরা আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, যেটা হচ্ছে এইচএসসি 26 ব্যাচের ফ্রি সাইকেলের ফার্স্ট ক্লাসটা আমরা আজকে নিব। এখানে তোমাদেরকে এর মধ্যে আমরা আগেই আমাদের যে প্রাইভেট গ্রুপ ছিল সেখানে জানাই দিছি আমরা অণুজীবের ভাইরাস পার্টটুকু নিয়ে আলোচনা করব। আর হচ্ছে আমাদের যে আজকের যে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে আমরা গতকালকে লাইভ সেশনে যে কুইজ এক্সামটা নিয়েছিলাম, তোমাদের কিছু কুইজ প্রশ্ন করছিলাম, সেখানে যারা সঠিক উত্তর দিয়েছে তোমাদের সবার নাম এখানে লেখা আছে। তো আমরা বলেছিলাম যে আমরা তিনজনকে মোবাইল রিচার্জ গিফট দিব একটা অনুপ্রেরণা হিসেবে। আমরা আজকে এখান থেকে তিনজনের নাম উঠাবো, ঠিক আছে? তিনটা নাম উঠাবো, এটা আমাদের একটা টুইস্ট আজকের। আর হচ্ছে অনুজীব চ্যাপ্টার 2 আজকে আমরা যতটুকু পড়াবো এর ভিতর থেকেই নেক্সট তোমাদের একটা পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষায় তোমরা জানো আমরা তিনজনকে প্রাইজ মানি গিফট দিব। তিনজনকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনজনকে একটা প্রাইজ মানি গিফট দিব। আর হচ্ছে আমি ক্লাসে যা যা পড়াবো এগুলা খেয়াল করতে হবে। আর যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা একটা খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। আর এটার উপরে একটা কন্টেস্ট, যে আমাদের ক্লাসের একটা নোট কন্টেস্ট থাকবে, ঠিক আছে? যে নোট তৈরি করার একটা কন্টেস্ট ক্লাসের, আজকের ক্লাসের নোট তৈরি। এটা যারা আমার ক্লাসটা ভালো মতো করবা তারাই সুন্দর নোট তৈরি করতে পারবে, এবং এই নোটগুলা তোমরা হচ্ছে আমাদের গ্রুপে দিবা। এবং তিনজনকে আমরা প্রাইজ মানি গিফট দেবো ছোট একটা। আর এবং আজকের কুইজেও আজকের যে লাইভ এই ক্লাসের উপর একটা ছোট্ট কুইজ হবে, এবং এই কুইজের প্রাইসটা আমরা পরে ক্লাসে দেবো, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো তোমাদের এই ক্লাসগুলোতে প্রচুর আমি ব্যবস্থা রাখছি প্রাইজে, যে তোমাদের ইন্সপিরেশনটা হয়, ঠিক আছে? তোমরা ক্লাসটা করলে এর উপরে কুইজ থাকবে, এবং এই ক্লাসের উপরে একটা পরীক্ষা থাকবে, এবং নোট শেয়ারিং মানে কন্টেস্ট, তিনটা প্রাইজের সুযোগ পাচ্ছ তোমরা এখানে। তো যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আর হচ্ছে কাইন্ডলি লাইভটা একটু শেয়ার করে দিও, যাতে হচ্ছে তোমার ফ্রেন্ডরা অ্যাড হতে পারে। হ্যাঁ, এটাই, বেশি স্টুডেন্ট এনগেজ হলে আমরা ক্লাসটা শুরু করে দিব। তাড়াতাড়ি তোমরা হচ্ছে। আর হচ্ছে আমাদের এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটাও আমরা ক্লাসের শুরুতেই তোমাদের নামগুলো ঘোষণা করব। ওকে, আমাকে কি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, অনেকেই জয়েন হয়েছো। ওয়ালাইকুম আসসালাম। মিসকাতুন জান্নাত, উম্মে হাবিবা, নুসরাত জাহান, তোমরা অ্যাড হয়েছে। হ্যাঁ, ওকে। আমাদের ইয়েতে ওই যে মেসেঞ্জার গ্রুপে তোমরা কেউ একটু এইটার লিঙ্কটা দিয়ে দাও। হ্যাঁ, তোমরা একটু লিঙ্কটা দিয়ে দাও, যারা এখন অ্যাড হয়নি তারা একটু অ্যাড হয়ে যাক। 5 মিনিট আমরা একটু ওয়েট করি। আচ্ছা, ওকে, ক্লিয়ার। আচ্ছা, অনেকে হয়তো ভাবতেছে যে আমাদের ক্লাসটা হচ্ছে যে এই ছিল প্রাইভেট গ্রুপ, সেখানে হচ্ছে। আমরা কিন্তু আজকে আমাদের মেইন গ্রুপ থেকে ক্লাসটাতে জয়েন করছি, তো এই জন্য হয়তো আমাদের গ্রুপে অনেকে এখানে এখনো অ্যাড হয় নাই। তোমরা একটু এটা ওখানে এই করে দাও, জানাই দাও। আর হচ্ছে আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, আর সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো। আমি যেগুলো যেগুলো বলবো এগুলো নোট করে রেখেছি, এক্সট্রা ইনফো বলবো যেগুলো তোমাদের আবুল হাসান স্যারের বইতে নাই, কিন্তু ওইগুলো হচ্ছে এক্সট্রা রাইটারের কিছু ইনফো আছে, সেগুলো সহ এবং যেভাবে গুছাই দেবো। ভাইরাস পার্টটুকু মেডিকেলের জন্য কিভাবে পড়তে হয় এগুলো পড়ো। আমরা আজকে অনুজীব চ্যাপ্টারটা পড়বো, ঠিক আছে? এই অনুজীব চ্যাপ্টারটা মেডিকেলের জন্য আমরা গ্রেড 1 চ্যাপ্টার বলে থাকি। হ্যাঁ, গ্রেড 1 চ্যাপ্টার বলে থাকি। কেন বলো তো? আমি তোমাদের যখন চ্যাপ্টারগুলো পড়াবো, বোটানির ক্ষেত্রে বলো, বায়োলজির ক্ষেত্রে বলো, তখন কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রতিবারই প্রশ্ন আসে। যেমন হচ্ছে অনুজীব, এখান থেকে প্রশ্ন কখনো মিস যায় না, প্রশ্ন আসে। এটা গ্রেড 1 চ্যাপ্টার, ঠিক আছে? প্রতি বছর এখান থেকে প্রশ্ন থাকে, এবং এই প্রতি বছর থাকার সবচেয়ে বেশি প্রশ্ন থাকে হচ্ছে ভাইরাস পার্টটা থেকে, ঠিক আছে? সবচেয়ে বেশি থাকবে ভাইরাস পার্ট, তাহলে ভাইরাস পার্টটাকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ম্যালেরিয়া পার্ট, এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে ভাইরাস পার্টটা 30টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভাইরাস পার্টেরই একটা অংশ পড়বো, যেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেক কিছু হয় যে তোমরা মুখস্থ করতে যা মনে থাকে না, বা শুরুতেই পড়তে গিয়ে আমাদের অনেক কিছু মনে থাকে না, এইগুলো নিয়ে আমরা একটু আজকে পড়বো। হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা, আমরা কি ফার্স্টে তাহলে তোমাদের যে কুইজের তিনজন বিজয়ী এটা ঘোষণা করি? হ্যাঁ, আমরা যে কালকে হচ্ছে আমরা যে কুইজটা নিয়েছিলাম, তোমাদের যারা সঠিক অ্যান্সার দিছিলা, এখান থেকে আমরা তিনজন যে বিজয়ী আমরা লটারির মাধ্যমে এটা করব, সিলেক্ট করব, তিনজনের নাম ঘোষণা হবে। তোমরা অবশ্যই আমাকে যাদের নাম আসবে তোমরা হচ্ছে আজকের লাইভটার পরে আমাকে মেসেজ দিয়ে রাখবা, এবং তোমরা মোবাইল রিচার্জ গিফটটা পেয়ে যাবে, ঠিক আছে? তো ফোন নাম্বার দিয়ে আমাকে মেসেজ দিয়ে রাখবা, যে বলে দিয়েছিলাম তোমাদেরকে ইয়েতে গতকালকে। তারা আমরা উঠানো শুরু করি। হ্যাঁ, এখান থেকে আমরা তিনজনে, দেখো এখানে ভিতরে আমি তোমাদের ইগুলো রাখছি, নামগুলো রাখছি ভিতরেও আছে একটা পরেগুলো, তাই না? এখান থেকে একজনের নাম আমরা এখন উঠাচ্ছি, তিনজনকে দিব, ঠিক আছে? তিনজন প্রাইজ পাবা। এটা একটু আমি এখনই করে দিই, ক্লাসের শুরু দিয়ে শেষ করে দিই, ঠিক আছে? যে কুইজের বিজয়ী, কুইজের বিজয়ী, ঠিক আছে? যে তিনজন কুইজের বিজয়ী হবে, এক নাম্বারটা আমরা এখন উঠাচ্ছি। হ্যাঁ, এক নাম্বার কে তারটা উঠাচ্ছি আমরা। আচ্ছা, ওকে। এই যে বক্স দেখতে পাচ্ছ, এখান থেকে এই যে একজনের নাম উঠাইলাম, দেখি এটা কার নাম হয়, আমরা একটু দেখে নেই এটা কার নাম। জান্নাতুল ফেরদাউস, ঠিক আছে? এই যে দেখো, দেখা যায় জান্নাতুল ফেরদাউসের নাম উঠতে তুমি হচ্ছে কালকে আমাদের কুইজের অ্যান্সার দিছিলা, তো তুমি আজকে আমাদের বিজয়ী হয়ে যাচ্ছ। জান্নাতুল ফেরদাউস, তোমাকে অভিনন্দন। জান্নাতুল ফেরদাউস কি লাইভে আসে? তাহলে আমরা একজনকে পেয়ে গেলাম আমাদের আজকের আমরা যে গতকালকে লাইভ সেশনটা ছিল সেটার বিজয়ী হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল একজনকে পাইলাম হচ্ছে, ওকে। দুই নাম্বারটা আমরা উঠাই দেই। দুই নাম্বার কে আছে দেখি? দুই নাম্বার, হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস, তুমি আজকে আমাদের যে কুইজ হয়েছিল সেটার বিজয়ী হয়ে গেছো। কংগ্রাচুলেশনস তোমাকে, ওকে। আচ্ছা, আমরা সেকেন্ড আরেকটা উঠাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড আরেকটা উঠাচ্ছি। সেকেন্ড দেখি কে, একটু ওই করে উঠাই, নড়াচড়া উঠাই। আচ্ছা, ওকে, এই যে একটা উঠাইছি, হচ্ছে সেকেন্ড। সেকেন্ড হচ্ছে শিফা। শিফা কে আসো? ওর ফুল নামটা হয়তো বা আমি লিখি নাই। শিফা, হ্যাঁ, ও থাকলে ওকে একটু মেনশন দিয়ে জানাই দিও। সেকেন্ড হচ্ছে শিফা। শিফা পেয়ে যাচ্ছ, ওকে। মানে জান্নাতুল পেলা, শিফা পেলা, ওকে। আচ্ছা, এখন লাস্ট, ঠিক আছে? লাস্ট দেখি কে ওঠে। তোমরা যারা মানে যাদের নাম উঠতেছে না, মন খারাপ করো না, আমাদের অনেক সুযোগ আছে, ঠিক আছে? আমরা আজকের যে লাইভ সেশনের পর্বতে এটার প্রাইস পাবো, এবং এটার উপরে যে ক্লাস হবে, ক্লাসের নোটের উপরে থাকবে, এটার উপরে অনেক প্রাইস থাকবে, ঠিক আছে? এবং যে এক্সাম হবে সেই এক্সামও তোমাদেরকে আমরা প্রাইজ মানি গিফট দেবো ইনশাআল্লাহ, ছোট্ট প্রাইজ মানি একটা গিফট দেবো, ওকে। তাহলে আমরা লাস্ট তিন নাম্বার উঠাচ্ছি। যে তিন নাম্বার কে হচ্ছে? তিন নাম্বার হচ্ছে শিউলি। হ্যাঁ, শিউলি কি আছে আমাদের ক্লাসে? তিনে হচ্ছে শিউলি। আচ্ছা, এটা হচ্ছে যারা বিজয়ী হয়েছে, তোমাদের এটা একটা স্ক্রিনশট নাও। এটা স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে পাঠিয়ে দিবে আমাকে, আর হচ্ছে তোমাদের নাম্বার দিয়ে আমাকে নক দিয়ে রাখবে, সেটা তোমরা গিফটে পেয়ে যাবে, মোবাইল রিচার্জ, ঠিক আছে? তাহলে আজকের যে কুইজের বিজয়ী এই তিনজন, ঠিক আছে? জান্নাতুল, শিফা আর হচ্ছে শিউলি, তোমরা তিনজন, ওকে। হ্যাঁ, শিউলি আছে আমাদের লাইফে, কংগ্রাচুলেশনস, তুমি তো গিফট পেয়ে গেলে আজকের। আর যারা পাওনি মন খারাপ করে না, অনেক সুযোগ আছে, আমরা সেগুলোতে তোমরা ইনশাল্লাহ নাম আসবে, ওকে। আচ্ছা, ওকে, এখন আমাদের মূল ক্লাসে আমরা ফিরে যাব। হ্যাঁ, আমাদের ক্লাসটা শুরু করে দিই আমরা, আমাদের ক্লাসটা শুরু করে দিই। আজকে কিন্তু নোট তৈরির উপরে একটা প্রাইজ থাকবে, ঠিক আছে? নোট তৈরির উপরে একটা গিফট থাকবে, তিনজনকে দিব আমরা। তো শুরু থেকে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা, এবং হচ্ছে যা যা বলবো অথবা যা লিখবো আমি এগুলো একটু খেয়াল করে সুন্দর মতো বুঝে লিখার চেষ্টা করবা, যাতে তোমার একটা গোছানো প্রিপারেশন হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, ওকে। দেখো, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভাইরাস। হ্যাঁ, ভাইরাস পার্টটুকু পড়বো, অনুজীব চ্যাপ্টার। তাহলে অনুজীব, অনুজীব। আচ্ছা, আমরা ফার্স্টেই যদি বলি যে অনুজীব বলতে আমরা কি বুঝি? অনুজীব হচ্ছে মাইক্রোবস বলি, বা মাইক্রো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম, ঠিক আছে? অর্গানিজম অথবা মাইক্রোবস, মাইক্রোবস বলা হয়। এখন এই মাইক্রো কথা মানে কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, তাই না? মাইক্রো মানে ক্ষুদ্র, ছোট জিনিস। আর ম্যাক্রো মানে কি? আমরা জানি ম্যাক্রো মানে হচ্ছে বড়। হ্যাঁ, ম্যাক্রো মানে হচ্ছে বড়, যেগুলা বড় দেখে ম্যাক্রো বলে থাকি। তুমি বায়োলজি অনেক শব্দ পাবা, মাইক্রো, ম্যাক্রো, ঠিক আছে? মাইক্রো বায়োলজি এরকম পাবা অনেক।
তাহলে মাইক্রো অর্গানিজম ক্ষুদ্র জীব বা মাইক্রোব একত্রে মাইক্রোব বলা হয়। তাহলে অণুজীব যারা, যাদেরকে খালি চোখে দেখা যায় না, এক কথায় খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, হ্যাঁ, তারা হচ্ছে অণুজীব। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, এদেরকে অণুজীব বলা হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে ভাই অণুজীবের অন্তর্ভুক্ত কারা? অণুজীবের অন্তর্ভুক্ত তাহলে কারা কারা আসতে? অণুজীব কারা? অণুজীব কারা? হ্যাঁ, অণুজীবের অন্তর্ভুক্ত। আর অণুজীবের অন্তর্ভুক্ত কারা? অণুজীব আমরা দেখো তোমাদের বইতে যদিও ভাইরাস নিয়ে আলোচনা করা আছে, যে ভাইরাস নিয়ে যদিও আলোচনা করা আছে অণুজীবের ভিতরে, কিন্তু ভাইরাসকে অনেক বিজ্ঞানী অণুজীব বলতে নারাজ। তারা অণুজীব বলে না, অনেক বিজ্ঞানী কেন বলে না সেটা আমি ব্যাখ্যা দিব তোমাদেরকে। ভাইরাসকে কেন আসলে অণুজীব বলা হয় না সেটা বলবো। তো অণুজীবের অন্তর্ভুক্ত তুমি দেখবা তোমাদের প্রথমেই শুরুতে বইতে লেখা আছে অ্যাক্টিনোমাইসিটিস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, এই তিনটা অণুজীবের অন্তর্ভুক্ত। তাহলে অ্যাক্টিনোমাইসিটিস, হ্যাঁ, অ্যাক্টিনোমাইসিটিস, অ্যাক্টিনোমাইসিটিস, ব্যাকটেরিয়া, আচ্ছা, মাইক্রোপ্লাজমা, হ্যাঁ। ভাইরাসকে অণুজীব বলা হয়, ঠিক আছে, অণুজীব অন্তর্ভুক্ত করা যায়, কিন্তু অনেক বিজ্ঞানী এটা নিয়ে একটা কনফিউশন আছে, তারা একটা এটা নিয়ে আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে। তাহলে আমরা এই তিনটাই যেহেতু আমাদের একটা বইতে লাইন, বইয়ের লাইন যা আছে সেগুলো আমাদের পড়তে হবে। তাহলে বইতে এই তিনটা অণুজীব অন্তর্ভুক্ত লেখা আছে। তাহলে তুমি এটা একটা ট্রিক্স দিয়ে পড়তে পারো যে অবম, ঠিক আছে, অবম, অবম কথাটা মনে রাখতে পারো, অবম। তাহলে অবম দিয়ে ও দিয়ে অ্যাক্টিনোমাইসিটিস, ব দিয়ে ব্যাকটেরিয়া, ম দিয়ে মাইক্রোপ্লাজমা, ঠিক আছে, এই তিনটা মাইক্রোপ্লাজমা, ঠিক আছে, মাইক্রোপ্লাজমা খেয়াল রাখো। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত। এখান থেকে কি প্রশ্ন আসবে ভাইয়া? এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি অণুজীবের অন্তর্ভুক্ত নয়? হ্যাঁ, নিচের কোনটি? তাহলে আমি তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করবো যে কোন জায়গা থেকে কেমন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। অণুজীবের অন্তর্ভুক্ত নয়, তাহলে যেখানে তিনটা জিনিস আসে মনে রাখবা, যে এক্সাম্পল গুলাতে তিনটা জিনিস থাকবে, সেখান থেকে এই নয় জাতীয় প্রশ্নটা আসবে, এই নয় জাতীয় প্রশ্নগুলো আসবে। তাহলে তোমাকে খেয়াল করে পড়তে হবে যে তিনটাতে কি কি জিনিস ছিল, ঠিক আছে। তাহলে অ্যাক্টিনোমাইসিটিস, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, ম্যালেরিয়া, প্রোটোজোয়া, এগুলো অণুজীবের অন্তর্ভুক্ত, কিন্তু বইতে এই তিনটা দেওয়া সম্ভবত নাই। তাহলে ওই লাইন থেকে প্রশ্ন হলে কিন্তু স্যাররা এই তিনটা অপশন চুজ করবে, বুঝতে পারছো? তাহলে এই তিনটা অণুজীবের অন্তর্ভুক্ত লিখে রাখো, অবম দিয়ে এটা মনে রাখতে পারো। এখন একটা কথা বলা আছে ট্রান্সমিশন, বাবা ট্রান্সমিশন মানে কি? তাহলে ট্রান্সমিশন, হ্যাঁ, ট্রান্সমিশন, ট্রান্সমিশন এটা মানে কি বলতো? ট্রান্সফার মানে কি? ট্রান্সফার মানে থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তাই না? ছড়িয়ে পড়া, এক কথায় ট্রান্সফার, যাওয়া বা ছড়িয়ে পড়া, এরকম ট্রান্সফার বোঝায়। ট্রান্সফার হচ্ছে ভার্ব, আর ট্রান্সফারের নাউন ফর্ম হচ্ছে ট্রান্সমিশন, ঠিক আছে। তাহলে অণুজীবের বিস্তারকে বলা হয় ট্রান্সমিশন। অণুজীব তার ছড়িয়ে পড়া বা বিস্তার, বংশ বিস্তার এরকম, তার অণুজীবের বিস্তারকে আমরা কি বলি? ট্রান্সমিশন বলে থাকি। অণুজীবের বিস্তার, হ্যাঁ, অণুজীবের বিস্তারকে বলা হয় ট্রান্সমিশন, অণুজীবের বিস্তার। তাহলে ট্রান্সমিশন মানে হচ্ছে অণুজীবের বিস্তার। তাহলে মাইক্রোবস, মাইক্রো অর্গানিজম, অণুজীবের ভিতরে কি কি আছে, কি রকম প্রশ্ন এখান থেকে হতে পারে, এবং ট্রান্সমিশনটা কি আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এতটুকু ছিল আমাদের অণুজীব, হ্যাঁ, এতটুকু ছিল অণুজীব বা মাইক্রোবস। এটা বুঝছো কিনা বলো তো? এটা ক্লিয়ার হয়েছে কিনা? অণুজীব নিয়ে এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তোমরা। অণুজীব এটা ক্লিয়ার হয়েছে কিনা তোমরা একটু জানাও। আমরা নেক্সট চলে যাব, ঠিক আছে, যারা ওকে ক্লিয়ার, ঠিক আছে। নুসরাত জাহান আছো, ওকে, আচ্ছা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ে। হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস, রাইট, ওকে, ক্লিয়ার। একটু রেসপন্স করে তোমরা যারা আছো, তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা এড ছিল। আর আমি কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স নিব, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের উপরে মার্ক দিয়ে দেবো। কিন্তু এক্সামে কিন্তু তুমি সেম মার্ক পেলে যার অ্যাটেন্ডেন্স আছে ক্লাসে, সে হচ্ছে একটা পজিশন আগে চলে যাবা। ওকে, হ্যাঁ, জিবনি ইসলাম, শিউলি, মমতা পারভিন, রাইট, ওকে। তাহলে আমরা অণুজীব নিয়ে কনসেপ্টটা বুঝছি যে অণুজীবটা কি। যখন তুমি একটা চ্যাপ্টার পড়তে যাইতেছো, সেই চ্যাপ্টারের মেইন থিমটা যদি না বুঝো তাহলে তো হইলো না, তাই না? তাহলে অণুজীব দিয়ে আমরা শুরু করলাম, আল্লাহর নাম নিয়ে। এখন আমরা অণুজীব এতে উঠাইছো, ঠিক আছে, এটা না উঠাইলে স্ক্রিনশট নিয়ে নিও তোমরা, ঠিক আছে, স্ক্রিনশট নিতে পারো 1 2 3, হ্যাঁ, আচ্ছা, ওকে।
এখন আমরা চলে যাব ভাইরাস পার্টটাতে। হ্যাঁ, ভাইরাস অনুজীব নিয়ে বলার পর এখন আমরা একটু ভাইরাস নিয়ে আলোচনা করব। এখন ভাইরাস নিয়ে অনেক কাহিনী আছে, ভাইরাসের অনেক কাহিনী আছে। ভাইরাস, হ্যাঁ, আচ্ছা, তাহলে ভাইরাস প্রথমে আমরা শব্দটাকে বুঝি যে ভাইরাসটা কি জিনিস। বায়োলজিতে যখন কিছু পড়বা সেটা শব্দগুলো ভেঙে পড়ার চেষ্টা করবে। এটা মেডিকেলে তুমি অনেকে প্রশ্ন করো, ভাইয়া বায়োলজি পড়ি বা মুখস্থ করি মনে থাকে না, তাহলে দেখ এখানে অনেক টার্মিনোলজি আছে, এগুলো একটু বুঝে চেষ্টা করবা, শব্দগুলো বোঝার চেষ্টা করবা। তাহলে ভাইরাসটা হচ্ছে একটা ল্যাটিন ভাষার শব্দ, ল্যাটিন শব্দ থেকে আসছে ভাইরাসটা। এই ল্যাটিন শব্দ, এটা মানে হচ্ছে, এটার অর্থ হচ্ছে বিষ, কি বিষ বা পয়জন, ঠিক আছে, পয়জন। তো ভাইরাস মানে ক্ষতিকর, করোনা ভাইরাস, তাই না, আতঙ্কের জিনিস, তাহলে বিষ তো আতঙ্কের জিনিস, তাই না, ভাইরাস। এখন এই ভাইরাস কথাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী করলো, তাহলে এটা দিমিত্রি আইভানোভস্কি করছে। কে? আইভানোভস্কি, ঠিক আছে, দিমিত্রি আইভানোভস্কি প্রথম ভাইরাস কথাটা উল্লেখ করছে, ভাইরাস, ঠিক আছে, আইভানোভস্কি। এই দিমিত্রি আইভানোভস্কি ভাইরাস কথা শুধু উল্লেখই করে নাই, এবং তিনি একটা কাজ করছিল যে তামাক গাছে যে মোজাইক রোগ হয়, সেই রোগযুক্ত মোজাইক পাতা থেকে, তামাক পাতা, তাকে তিনি ব্যাকটেরিয়া ফিল্টারে ফিল্টার করে দেখছে যে সেখান থেকে ফিল্টার করার পরে ওই ফিল্টার করা পাতা থেকে যে ভাইরাস, সেটা একটা সুস্থ তামাক গাছকে রোগ তৈরি করতে পারে। তার মানে তিনি এখান থেকে একটা কনসেপ্ট বুঝছে, যদি তিনি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার, তাহলে সেই ব্যাকটেরিয়ার ফিল্টারে আমরা কাকে থাকতে পারবো, ব্যাকটেরিয়াকে থাকতে পারবো। তার মানে এখন যদি ব্যাকটেরিয়া ক্ষুদ্র জিনিস হয়, তাহলে সেটা ফিল্টার দিয়ে বের হয়ে আসবে। তাহলে ব্যাকটেরিয়া ফিল্টার দিয়ে সেই তামাক গাছে যে মোজাইক রোগ হয়, সেটা থাকার পরেও ভাইরাসটা কিন্তু ফিল্টার করতে পারে নাই। তাহলে ব্যাকটেরিয়া ফিল্টার কিন্তু ভাইরাসকে ফিল্টার করতে পারে না, ঠিক আছে। তাহলে তিনি বুঝতে পারছে যে ভাইরাসগুলা, যে বা অনুজীব বা জীবটা, ভাইরাস যেটা, এটা কি ব্যাকটেরিয়া চাইতে ক্ষুদ্র, ব্যাকটেরিয়া চাইতেও ক্ষুদ্র এবং রোগ সৃষ্টি করতে সক্ষম তামাক গাছের। এই কনসেপ্টের কারণে, এবং তিনি যখন ভাইরাস কথাটা তিনি উল্লেখ করছে, তো তাকে ভাইরাসের আবিষ্কারক বলা হয়, ঠিক আছে, ভাইরাসের আবিষ্কারক বলা হয়। তাহলে কাকে? এই আইভানোভস্কিকে তিনি ভাইরাস নামকরণ করছে এবং তাকে আবিষ্কারক বলা হয়, ঠিক আছে, আবিষ্কারক। তাহলে ভাইরাসের আবিষ্কারককে দিমিত্রি আইভানোভস্কি, ঠিক আছে, দিমিত্রি আইভানোভস্কি। ওকে, এখন আসো, এই ভাইরাসটা ল্যাটিন শব্দ বুঝলাম। এখন একটা কথা তোমাদেরকে বলি, তোমরা বোটানিতে যা যা পড়বা, ম্যাক্সিমাম বোটানি শব্দগুলো হচ্ছে গ্রিক ভাষার শব্দ থেকে আসছে, ল্যাটিন ভাষার শব্দ খুবই কম। এখন একটা প্রশ্ন আসতেই পারে যে শব্দ এখান থেকে একটা কোশ্চেন করতে পারি আমি চাইলেও, তাহলে আমাকে জানতে হবে আমার পুরা বইতে ল্যাটিন ভাষার শব্দ কি কি আছে। আমি যদি সেগুলো শিখে নিই, তাহলে আমার আর অন্যগুলা সব কি গ্রিক, ল্যাটিন বাদে আর যেগুলো ব্যতিক্রম সেগুলো শিখে নিলে বাদ বাকি যেগুলো সেগুলো গ্রিক, ঠিক আছে। তাহলে আমি শুধু ল্যাটিন গুলো শিখবো, যেটা কম আছে সেটা শিখবো। ল্যাটিন ভাষার শব্দ আর কি কি আছে মনে রাখবা, সেলুলার শব্দ ল্যাটিন ভাষা, ঠিক আছে, সেলুলার। তুমি এটা প্রথম চ্যাপ্টারে পড়ছো, কোষ ও কোষের গঠনে, সেলুলার, ঠিক আছে। লিটল বক্স, এটা মানে সেল মানে কি লিটল বক্স, ক্ষুদ্র ক্ষুদ্র বক্স, ঠিক আছে। এই এটা মানে কি কোষ থেকে বা ছোট প্রকোষ্ঠ থেকে আসছিল, লিটল বক্স থেকে, ঠিক আছে, সেল প্রকোষ্ঠ, সেলুলার। আর একটা হচ্ছে নাক্স, ঠিক আছে, এনইউএক্স, নাক্স। এই নাক্স শব্দ থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি, নাক্স থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি, ঠিক আছে। তাহলে এটাও একটা ল্যাটিন। তাহলে সেলুলা এবং নাক্স এবং ভাইরাস, এই তিনটা কি পারে তুমি ল্যাটিন ভাষার শব্দ। এখন আরেকটা ভাষা শিখে রাখা, ইতালীয় ভাষার শব্দ আছে যেটা আমাদের অনুজীব চ্যাপ্টারে, সেটা হচ্ছে ম্যালেরিয়া। কি? ম্যালেরিয়া, ঠিক আছে, ম্যালেরিয়া, ঠিক আছে। এই মেল এরিয়া, এই মেল মানে হচ্ছে দূষিত, মেল মানে কি দূষিত, মেল কথা হচ্ছে দূষিত, ঠিক আছে, মেল অ্যাবজর্পশন আর বলি, ঠিক আছে। এই মেল কথা মানে দূষিত, আর এরিয়া এই এয়ার থেকে আসছে, এর শব্দটা এয়ার থেকে আসছে, এয়ার, এটা মানে এয়ার মানে বায়ু বা বাতাস। তাহলে ম্যালেরিয়া মানে হচ্ছে দূষিত বায়ু, ম্যালেরিয়া মানে কি দূষিত বায়ু, ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমরা একটু শিখে নিলাম। আমি যখন তোমাদের একটা চ্যাপ্টার পড়াই, তার সাথে একটু রিলেট করে পড়ানোর চেষ্টা করি, যে আশেপাশে এগুলো কি আছে, শব্দ নিয়ে আমরা বুঝে ফেললাম, ল্যাটিন শব্দ আর কি কি আছে একসাথে শিখে নিলাম। ইতালীয় ভাষার একটা শব্দ ছিল ম্যালেরিয়া, কোন ভাষার শব্দ পেলাম আমরা, ম্যালেরিয়াটা পড়ছিলাম ইতালীয় ভাষার শব্দ, ঠিক আছে, ইতালীয়। তাহলে ইতালীয় ভাষা শব্দটা শিখে নিলাম। আর বাদ বাকি যেগুলো তাহলে গ্রিক। তাহলে তোমার অ্যান্সার দাও তো, আমি তোমার একটা প্রশ্ন বলি যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটা কোন ভাষার শব্দ বলো, কমেন্টে জানাও, এটা ব্যাকটেরিয়া তাহলে কোন ভাষার শব্দ হবে। আমি যে ট্রিক্সটা বলে দিতে তোমার পারো কিনা, যদি তুমি এটা নাও জানো তা কিন্তু বলতে পারবা, তাহলে বলো ব্যাকটেরিয়াটা কোন ভাষার শব্দ। তাহলে ব্যাকটেরিয়াটা কোন ভাষার শব্দ বলো তো দেখি।
সেলুলা, হ্যাঁ সাদিয়া আক্তার বলছো সেলুলা মানে হচ্ছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বা লিটল বক্স, এটা মানে ক্ষুদ্র প্রকোষ্ঠ বোঝায়, ক্ষুদ্র প্রকোষ্ঠ। এই সেলুলাটা মেইনলি আসছিল সেল থেকে, বুঝছো? সেলুলা মানে সেল, আগে যে কারাগার গুলা ছিল ছোট ছোট ঘর, যেখানে ওই যে কয়েদিদের রাখা হইতো, ওগুলো ছোট ছোট ঘর ছিল, সেল বলা হয়, ঠিক আছে? ওই সেল ছোট প্রকোষ্ঠ থেকে নাম আসছে সেলুলা, ছোট ছোট কোষগুলোকে ছোট ছোট প্রকোষ্ঠের মধ্যে দেখা দেয় মাইক্রোস্কোপ দিয়ে দেখলে, এখান থেকে আসছে। তোমরা অ্যান্সার দিতেছো ব্যাকটেরিয়াটা কি ভাষা শব্দ, ব্যাকটেরিয়া গ্রিক ভাষা শব্দ, হ্যাঁ এই তো। তার মানে আমি যেগুলো বলছি এর বাদ বাকি যেগুলো থাকবে ম্যাক্সিমাম সবগুলাই গ্রিক ভাষার শব্দ। তাহলে তুমি এভাবে একটু শিখে নিলা। মিসকাতুন জান্নাত, নুসরাত জাহান, জান্নাতুল ফিরদাউস, উম্মে হাবিবা, তোমাদের অ্যান্সার রাইট, গ্রিক ভাষার শব্দ। গ্রিক, হ্যাঁ জেদনি ইসলাম, এটা হচ্ছে গ্রিক ভাষার শব্দ, রাইট। তাহলে এই ব্যাকটেরিয়া সে গ্রিক ভাষা থেকে, ঠিক আছে? তো ব্যাকটেরিয়া মানে হচ্ছে, ব্যাকটেরিয়াটা গ্রিক ভাষার শব্দ, গ্রিক, এটা হচ্ছে গ্রিক, গ্রিক। আচ্ছা ওকে, তাহলে এটা তুমি শিখে নিলে এখান থেকে। আচ্ছা এখন আসো, এই ভাইরাস জিনিসটা তাহলে এতটুকু আমরা বুঝলাম। এখন ভাইরাসের আসল স্ট্রাকচারটা কেমন হবে এটা নিয়ে আমরা একটু পড়বো, ঠিক আছে? ভাইরাসটা আসলে কি কি জিনিস দিয়ে গঠিত, ভাইরাসটা কি কি জিনিস দিয়ে গঠিত। এই যে দেখো, এটা একটু মুছে দেই, হ্যাঁ তোমরা এটা একটু উঠায় নিও, আমি এটা একটু মুছে দিই এখানে। এখন আসলে আমার ভাইরাসের গঠন নিয়ে পড়বো, হ্যাঁ ভাইরাসটা দেখতে, ভাইরাসের কি কি দিয়ে গঠিত এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়বো, হ্যাঁ। ভাইরাসের গঠন, টপিক লেখো ভাইরাসের গঠন। ওকে, তাহলে দেখো আমি একটা চিত্র আঁকে দিয়েছি তোমাদের এখানে। এই যে এগুলা দিয়ে দিচ্ছে ছোট 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 ছোট, এগুলাকে বলা হয় ক্যাপসোমিয়ার। এগুলো কি বলা হয়? ক্যাপসোমিয়ার বলা হয়, ঠিক আছে? আবরণ, এগুলো হচ্ছে আবরণ। আর এই যে মাঝখানে দেখো, এই যে মাঝখানে ফোটা 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 এগুলো দিতেছি না, এগুলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এটা কি নিউক্লিক অ্যাসিড? নিউক্লিক অ্যাসিড হিসেবে আমরা জানি, তোমরা কোষে কোষে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে ভাইরাসটা মেইনলি এরকমই থাকে যে তার কেন্দ্রে, এটাকে বলে কেন্দ্রীয় বস্তু, ঠিক আছে? কেন্দ্রীয় বস্তু কেন্দ্রে থাকতেছে, তাহলে চারপাশে আবরণ থাকতেছে। তাহলে এখানে এটা নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের, ডিএনএ অথবা আরএনএ। তাহলে এটা ডিএনএও থাকতে পারে এখানে, আরএনএও থাকতে পারে, দুইটা কিন্তু একসাথে থাকে না। কেন্দ্রীয় বস্তু হিসেবে দুইটা কোনো একসাথে থাকে, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ। আর এই যে আবরণটা, এই টোটাল আবরণটা, এই আবরণটার নাম হচ্ছে কি? ক্যাপসিড, হ্যাঁ ক্যাপসিড, এটা হচ্ছে ক্যাপসিড। তাহলে ক্যাপসিডটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, হ্যাঁ এটা হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, আবরণ প্রোটিন দিয়ে তৈরি। তারপরে নিউক্লিক অ্যাসিডকে ঘিরে যে আবরণটা তৈরি হয়, সেই আবরণটার নাম হচ্ছে ক্যাপসিড বা প্রোটিন। আর এই যে এক একটা একক, এদের নাম হচ্ছে ক্যাপসোমিয়ার। সাব ইউনিট, যে সাব ইউনিট গুলা দিয়ে ক্যাপসিড তৈরি হয় তাকে বলা হয় ক্যাপসোমিয়ার, হ্যাঁ ক্যাপসোমিয়ার বলা হয়। এটা আমরা বুঝে নিলাম। তাহলে এখানে মাঝখানে ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। এখন যদি যে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হিসেবে ডিএনএ থাকবে, সেই ভাইরাসটার নাম ডিএনএ ভাইরাস। আর যে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হিসেবে আরএনএ থাকবে, সেই ভাইরাসটার নাম হবে আরএনএ ভাইরাস, ঠিক আছে? এটা আমরা পড়বো পরে, যে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের এক্সাম্পল কি কি আছে আমরা সেটা এখানে পড়বো। আচ্ছা, এখন আবার আমরা কিছু ভাইরাসের এই বাইরের দিকে একটা লেয়ার থাকে, ঠিক আছে? বাইরের দিকে একটা লেয়ার থাকে এরকম। যদি বাইরের দিকে ক্যাপসিডের চারপাশ দিয়ে আবরণী পাওয়া যায়, সে এটার নাম হচ্ছে এনভেলপ। এটার নাম কি? এনভেলপ। এনভেলপ মানে আবরণ বা পর্দা, ঠিক আছে? এনভেলপ, একে এনভেলপ বলা হয়। এখন এই এনভেলপের গায়ে এরকম কদম ফুল দেখছ, কদম ফুলের মধ্যে এরকম কদম ফুলের মধ্যে কাটা কাটা যদি থাকতে, ঠিক আছে? এরকম কাটা কাটা থাকতে পারে এনভেলপের গায়ে, বুঝছো? এই এনভেলপের গায়ে, এই এনভেলপ গুলাকে বলা হয়, এই কাটা কাটা এগুলো বলা হয় স্পাইক। কি বলা হয়? স্পাইক মানে কাটা, তোমরা জানো স্পাইক মানে কি? কাটা, ঠিক আছে? স্পাইক মানে কাটা, এরকম স্পাইক থাকতে হবে। তাহলে ভাইরাসের গঠনটা এরকমই হয়, ঠিক আছে? এটা হচ্ছে ভাইরাসের গঠন। এখন এই এনভেলপটা মেইনলি কি দিয়ে তৈরি হয়? এই এনভেলপটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি হতে পারে। কি দিয়ে তৈরি হতে পারে এনভেলপটা? লিপোপ্রোটিন, ঠিক আছে? বা লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়, হ্যাঁ লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়, ঠিক আছে? লিপিড আর প্রোটিনে তৈরি হতে পারে। এই জন্যই যে ভাইরাসের এই এনভেলপ থাকবে, ঠিক আছে, যাদের এনভেলপ আছে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে লিপোভাইরাস। কি ভাইরাস? লিপো
ভাইরাস, লিপোভাইরাস। তাহলে যাদের এই এনভেলপ থাকবে এসব ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। আর এই যে এই লিপোভাইরাস গুলার এই এনভেলপটা যে একক গুলা দিয়ে তৈরি, লিপিড প্রোটিনের যে একক গুলা দিয়ে তৈরি, সেই একক গুলাকে বলা হয় পেপলোমিয়ার, পেপলোমিয়ার। তাহলে এই লিপোপ্রোটিনের যে একক সাব ইউনিট গুলা দিয়ে এনভেলপ তৈরি, সেই এনভেলপের নাম কি? পেপলোমিয়ার। আর এই ভাইরাসে কি বলবা? লিপোভাইরাস বলবা। আরেক নাম কি? বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস, বহিস্থ আবরণী, আবরণী যুক্ত, যুক্ত ভাইরাস। ঠিক আছে, তাহলে বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস। এখন কথা হচ্ছে এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসবে যে নিচের কোনটি বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস নয়। ঠিক আছে, এখন আমরা কিভাবে মনে রাখবো? তাহলে বুঝতে পারছো পেপলোমিয়ার, লিপোভাইরাস, এনভেলপ। আসো এখন বহিস্থ আবরণযুক্ত ভাইরাস বা লিপোভাইরাস দুইভাবে প্রশ্ন আসতে পারে যে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস কোনটা বা লিপোভাইরাস একই জিনিস। ঠিক আছে, তো এই বহিস্থ আবরণযুক্ত ভাইরাস কি? তুমি এটা মনে রাখবা যে করোনা, তাই না? করোনা ভাইরাস চলে গেছে, ঠিক আছে, তাকে একটা হাই দাও। ঠিক আছে, মনে রাখবা যে হাই করোনা। ঠিক আছে, হাই, হাই মানে এভাবে লিখো না, এই চাইতে হাই লিখো না, হাই করোনা। এই ট্রিক্সটা দিয়ে তোমরা একটু মনে রাখতে পারো। ঠিক আছে, হাই করোনা। তাহলে হাই এইচ দিয়ে, এই এইচ দিয়ে হচ্ছে হারপিস ভাইরাস। কি ভাইরাস? হারপিস ভাইরাস। ঠিক আছে, হারপিস ভাইরাস। আই দিয়ে কি? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। করোনা দিয়ে করোনা ভাইরাস। ঠিক আছে, করোনা ভাইরাস। এই তিনটা ভাইরাসের একটা হচ্ছে এইচআইভি, এই আই দিয়ে এইচআইভি। এই চারটা ভাইরাস হচ্ছে আমাদের লিপোভাইরাস বা বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস। ঠিক আছে, তাহলে এইভাবে স্টার্ট দিয়ে সুন্দর মতো লিখে রাখা। এখান থেকে প্রশ্ন আসবে কি ভাই? নিচের কোনটি বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস নয়? কালকে প্রশ্ন পাবা। ঠিক আছে, এক্সামে এটা প্রশ্ন পাবা। নিচের কোনটি সুন্দর মতো লিখে রাখা, এখানে কোশ্চেন আসবে। নিচের কোনটি লিপোভাইরাস নয়? হ্যাঁ, লিপোভাইরাস নয়, এই কোশ্চেনটা এখান থেকে পাবা। ঠিক আছে, তাহলে কোথায় থেকে কেমন কোশ্চেন আসবে সেটা বলে দিব। মেডিকেলে তুমি যদি পড়তে চাও, তোমার যদি মেডিকেল বায়োলজিতে যেভাবে পড়া উচিত, ঠিক আছে, তোমরা ইতিমধ্যে জানো এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় যে সেকেন্ড হয়েছে সঞ্জিত, ঠিক আছে, সে বলছে বা যারা ফার্স্ট সেকেন্ড হচ্ছে বা এরকম, তাদের একাডেমিক থেকে বায়োলজিটা সুন্দরভাবে গোছানো ছিল। ঠিক আছে, সে বলছে বায়োলজি, ইংরেজি যারা এগুলো একাডেমিক থেকে সুন্দর মতো গোছায় রাখতে পারে, তাদের এডমিশনে যে অনেক প্রেশার কমে যায়। স্বাভাবিক জিনিস, বায়োলজি ভাস পড়া 50% পড়া। তুমি বায়োলজি সুন্দর মতো গোছায় রাখতে পারলে কিভাবে প্রশ্ন আসে, কোন টপিক থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, কেমন প্রশ্ন আসতে পারে, এগুলো যদি গুছা রাখতে পারো, তোমার প্রিপারেশন অলরেডি অনেকটাই 50% আগায় থাকবা। কেমিস্ট্রি, ফিজিক্স ইজি, ঠিক আছে, এগুলো মোটামুটি পড়লেই মানে এডমিশন সময় পড়ে পারা যায়। বায়োলজি পড়তে অনেক প্যারা খাই যারা আগে থেকে গুছায় না রাখতে পারে, প্রচুর তথ্য, লাইন বাই লাইন পড়তে, তোমরা একাডেমিক লাইন বাই লাইন পড়ো না। ঠিক আছে, এই সমস্যাটা হয়। তাহলে ওকে, আমি চেষ্টা করবো তোমাদের ফ্রি ক্লাসগুলোর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। তোমরা পেইডে তোমরা আসো বা না আসো, বাট আমার ক্লাসগুলো দেখো যে কিভাবে বুঝতে পারবা আসলে। ঠিক আছে, বুঝতে পারবা যে কিভাবে পড়া উচিত, এটা জানলেই হবে। তুমি যদি কোন টেকনিক ফলো, এটা জানলে তোমার মেডিকেল প্রিপারেশন তুমি নিজে নিজে নিতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। এখন এই যে এই এক্সাম্পল গুলো এখান থেকে প্রশ্ন হবে, তাহলে লিপোভাইরাস গুলো এই ট্রিক্স দিয়ে তুমি সুন্দর মতো মনে রাখবা। আচ্ছা, ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা নোট হয়ে গেলে ওকে, কমপ্লিট। আমি এখন তোমাদের, আচ্ছা ওকে, একটু দেখি তোমরা ঠিকঠাক উঠাইছো কিনা নোট। আচ্ছা, ওকে, আচ্ছা, তোমরা কি ক্লাস বুঝতেছো? কেমন লাগতেছে ক্লাস? ওকে, ডান। সাদিয়া আক্তার, নুসরত জাহান, হ্যাঁ, আচ্ছা ওকে, হ্যাঁ, সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ। আচ্ছা, তোমার কোনো প্রবলেম হলে ওকে জানাবা, কোনো কিছু বুঝতে না পারলে জানাবা, আমি চেষ্টা করবো সেটা বুঝিয়ে দেওয়ার, বুঝছো? যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে, ভাই এটা সম্পর্কে একটু বলেন, আমি তোমাকে বলা দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তোমরা বুঝতে পারতেছো কিনা জানাবা আমাকে, হ্যাঁ, এটা ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, মোহাম্মদ তামিম, মিসকেতন জান্নাত, হ্যাঁ, সবাই ইনশাল্লাহ রেসপন্স করতেছো। আচ্ছা, ওকে, তাহলে এখন আসো আমরা লিপোভাইরাস বুঝতে পারছি এতটুকু, হ্যাঁ। ওকে, আমি এখন তোমাদের ভাইরাসের নিয়ে একটা কথা বলতেছি। এখন দেখো,
তাহলে ভাইরাসটা আমরা এখন বুঝলাম যে এই চিত্র দিয়ে কিন্তু ভাইরাস অনেক কিছু বোঝা গেছে। এখন তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে ভাইরাস কি, হ্যাঁ ভাইরাস কি, দেখো তাহলে ভাইরাস সম্পর্কে আমরা কি কথা লিখতে পারি, তাহলে ভাইরাস সম্পর্কে আমরা কি কথা লিখতে পারি, দেখো ভাইরাস জিনিসটা তাহলে আসলে কি কি দিয়ে গঠিত, ভাইরাসটা কি কি জিনিস দিয়ে গঠিত। হ্যাঁ দেখো ভাইরাস, তাহলে ভাইরাসের কেন্দ্রীয় বস্তু হিসেবে কি পাইলাম, কেন্দ্রীয় বস্তু হিসেবে পাইলাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। তাহলে ভাইরাস কি, নিউক্লিক অ্যাসিড, কেন্দ্রীয় বস্তু নিউক্লিক অ্যাসিড, আর আবরণী কি পাইলাম, ক্যাপসিড। ঠিক আছে, প্রোটিনের আবরণ, ঠিক আছে, প্রোটিনের আবরণ, প্রোটিনের আবরণ, ঠিক আছে, এর নাম কি ক্যাপসিড বলা হয়, ক্যাপসিড, ক্যাপসিড। এখানে লিখে রাখো এই প্রোটিনের আবরণটা ভাইরাসের অ্যান্টিজেন হিসেবে কাজ করে। একটু লাল কালি লিখে দিই, এটা কি হিসেবে কাজ করে, অ্যান্টিজেন, অ্যান্টিজেন হিসেবে কাজ করে। ওকে, এবং এটা সর্দিতে হাঁচির উদ্বেগ ঘটায়, সর্দিতে কি করে, হাঁচির উদ্বেগ ঘটায়, হাঁচি, ঠিক আছে, হাঁচির উদ্বেগ ঘটায়। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া অ্যান্টিজেন কি, অ্যান্টিজেন হচ্ছে এক ধরনের জীবাণু। ঠিক আছে, অ্যান্টিজেন আমাদের বডিতে আমরা ইমিউনিটি যখন তোমরা পড়বা দুইটা টার্মিং রয়েছে, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। তোমার বডি, তোমার ফরেন বডি, অর্থাৎ তোমার দেহে যে জিনিসটা জীবাণু হিসেবে যাবে তাকে আমরা অ্যান্টিজেন হিসেবে বডি কাউন্ট করবে, এবং ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে সাড়া দিয়ে যেটা তৈরি করবে তাকে বলে অ্যান্টিবডি। এক কথায় চোর পুলিশের খেলা, ঠিক আছে, চোর হচ্ছে অ্যান্টিজেন, চোরের বিরুদ্ধে গিয়ে যায় পুলিশ, পুলিশ হচ্ছে অ্যান্টিবডি। বুঝতে পারছো? তাহলে এই অ্যান্টিজেন মানে জীবাণু তুমি ধরতে পারো, ঠিক আছে, এটা কি জীবাণু এক ধরনের, ঠিক আছে। আর এই অ্যান্টিজেনের বিরুদ্ধে যেটা, জীবাণুর বিরুদ্ধে যেটা তৈরি হবে, এর বিরুদ্ধে যেটা তৈরি হয়, জীবাণুর বিরুদ্ধে যে সাড়া প্রদানের ফলে, জীবাণুর বিরুদ্ধে সাড়া দিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যান্টিবডি। সেটা কি, অ্যান্টিবডি, ঠিক আছে, অ্যান্টিবডি। এটা একটু তোমাদের একটা বুঝিয়ে দিলাম কনসেপ্টটা। এই অ্যান্টিজেন সর্দিদের হাঁচির উদ্বেগ ঘটায়। এই প্রোটিনের আবরণ থেকে আরেকটা জিনিস শিখে রাখো, এই প্রোটিনে কি থাকে, প্রোটিনে একটা ভাইরাসের স্পেসিফিসিটি সিলেক্টিভ করে দেয়, ঠিক আছে, মানে সুনির্দিষ্টতা। এই এখানে রিসেপ্টর সাইট থাকে, তাহলে এই ক্যাপসিডে কি থাকবে, প্রোটিনে, এটা যেহেতু প্রোটিন জাতীয়, এখানে রিসেপ্টর সাইট থাকে, কি থাকবে, রিসেপ্টর সাইট। ভাই রিসেপ্টর সাইট মানে কি, রিসেপ্টর সাইট জিনিসটা কি, তোমাদের যখন ভাইরাসের পরজীবিতা পড়াবো, ঠিক আছে, ভাইরাসের পরজীবিতা পড়াবো, এই রিসেপ্টর সাইট মানে হচ্ছে, দেখো যে ভাইরাসগুলো উদ্ভিদে রোগ সৃষ্টি করে তারা কিন্তু প্রাণীদেহে রোগ তৈরি করতে পারে না, বা যে ভাইরাসটা প্রাণীদেহে রোগ তৈরি, সেটা উদ্ভিদে রোগ তৈরি করতে পারে না। কেন পারে না তাহলে ভাই? তার মানে ভাইরাসের এই যে প্রোটিন, এই ক্যাপসিড, এই ক্যাপসিডে এটা কোন কোষকে আক্রান্ত করবে, উদ্ভিদ কোষকে আক্রান্ত করবে নাকি প্রাণী কোষকে আক্রান্ত করবে, তার ওখানে রিসেপ্টর সাইট থাকে, গ্রাহক সাইট থাকে, এবং যে কোষকে আক্রান্ত করবে সেখানে একটা সাইট থাকে। এই দুইটা যখন এক হয়ে যায় বা ওই সেম হয়ে যায়, তখন সে ভাইরাসকে ওই কোষকে আক্রান্ত করতে পারে। ঠিক আছে, এক্সাম্পল কি, এক্সাম্পল যদি আমি বলি এইচআইভি ভাইরাস, এইচআইভি কখনো, এইচআইভি কিন্তু মানুষে হয়, ঠিক আছে, মানুষ হয়। প্রথমে যদি এটা অন্য অন্য প্রজাতিতে ছিল, তারপর যদি বলি আমি টিএমভি, তাই না, টুবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছে হয়, তো এটা কিন্তু তোমার মানুষও হবে না, তাই না, এরকম রিসেপ্টর সাইট গুলো থাকে। এটা তুমি একটু পর আবার পরজীবিতে যখন পড়বো তখন ডিটেলসে বলবো আমি। রিসেপ্টর সাইট কি, এটা সিলেক্টিভিটি বা সুনির্দিষ্টতা। তাহলে এই প্রোটিন কি করবে, কোন কাকে আক্রমণ করবে, ঠিক আছে, আক্রমণের সুনির্দিষ্টতা নির্ণয় করে, ঠিক আছে, পোষকের আক্রমণের সুনির্দিষ্টতা, ঠিক আছে, পোষক দেহ সুনির্দিষ্টতা, ঠিক আছে, সুনির্দিষ্টতা, ঠিক আছে। তাহলে পোষকের আক্রমণের সুনির্দিষ্টতা থাকে কোথায়, এই ক্যাপসিডে থাকে। বুঝতে পারছো, ক্যাপসিডে। তাহলে ভাইরাস কি দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড, প্রোটিনের আবরণ দিয়ে গঠিত। নিউক্লিক, তাহলে ভাইরাসের মেইন কি কেন্দ্রীয় বস্তু হিসেবে নিউক্লিক অ্যাসিড, আর প্রোটিনের আবরণ কি থাকবে, ক্যাপসিড থাকবে, প্রোটিনের আবরণ, সেটাকে অ্যান্টিজেন হিসেবে কাজ করে। অ্যান্টিজেন মানে জীবাণু, এর বিরুদ্ধে তৈরি সেটা অ্যান্টিবডি। ক্যাপসিডে রিসেপ্টর সাইট থাকবে যেটা ভাইরাসের সুনির্দিষ্টতা নির্ণয় করে, ঠিক আছে, সুনির্দিষ্টতা। ওকে, তাহলে তুমি বুঝতে পারছো? আচ্ছা, ওকে, এখন আসো, ওকে, এটা বুঝতে পারছো কিনা, বা এখানে কারো কনফিউশন আছে, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, রিসেপ্টর সাইট, ক্লিয়ার এতটুকু? এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবো, এখানে কোনো কনফিউশন আছে কিনা। দেখো, তোমাদের কোনো কনফিউশন থাকলে আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করবো। যদি তুমি নাই বুঝো তাহলে আমার ক্লাস থেকে কিন্তু লাভ নাই, বা যদি তোমার কনফিউশন থাকে, ঠিক আছে, আশা করবো আমি ক্লিয়ার করে দিতে চেষ্টা করার।
ওকে, ক্লিয়ার। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আসো আমরা একটু জানি যে এতটুকু বুঝছো, এটা মুছে নিলাম, তোমরা এটা লিখে নিও। হ্যাঁ, নোট কিন্তু সবাই যে সুন্দর মতো নোট করতে পারবা, নোটগুলো আমাদের ক্লাস শেষ হওয়ার পরে তোমাদের এই গ্রুপে আপলোড দিয়ে দিবা, তোমাদের নাম লিখে, কলেজ নাম লিখে। ঠিক আছে, নোটটা সুন্দর মতো যদি আপলোড দিতে পারো, তোমাদের এখান থেকে আমরা 3 জনকে প্রাইজ দেবো ইনশাল্লাহ, একটা ছোট গিফট থাকবে। তোমাদের একটা গোছানো থাকলো, তাহলে তোমাদের ক্লাসটাও গোছানো থাকলো। তাহলে ভাইরাস সম্পর্কে আমরা আর কি কি পাইলাম? ভাইরাসটা এখন দুইটা জিনিস, ভাইরাসের আরো দুইটা জিনিস আমরা জানবো। ভাইরাসকে আমরা বলি হচ্ছে অকোষীয়, অকোষীয় বলা হয়। ভাইরাস হচ্ছে অকোষীয়, ঠিক আছে। ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক, অতি আণুবীক্ষণিক। কেন ভাইরাসকে কেন অকোষীয় বলা হয়, কেন অতি আণুবীক্ষণিক বলা হয়, কেন বাধ্যতামূলক পরজীবী বলা হয়? তিনটা কথা আমি তোমরা ভাইরাসের সংজ্ঞার ভিতরে পাবা। বাধ্যতামূলক পরজীবী, পরজীবী, এটা কেন, এটা কেন, এটা কেন, ঠিক আছে। তাহলে কেন, তাহলে ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী। কেন অকোষীয়, কেন এই জিনিসটা দেখো, আগে তোমাকে জানতে হবে যে কোষীয় হওয়ার জন্য শর্তগুলা কি। একটা কোষ হতে হলে তাকে যে বৈশিষ্ট্যগুলো থাকতে হয় প্রাইমারিলি, তার কোষ প্রাচীর থাকতে হবে, কোষ ঝিল্লি থাকতে হবে, সাইটোপ্লাজম থাকতে হবে, ঠিক আছে। তার মানে কোষ ঝিল্লি থাকতে হয়, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি থাকতে হয়, সাইটোপ্লাজম থাকতে হয়, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থাকতে হয়, সাইটোপ্লাজমে অঙ্গাণু থাকতে হয়, ঠিক আছে। অঙ্গাণু এগুলো থাকতে হয়। সাইটো অঙ্গাণু যেমন কি মাইটোকন্ড্রিয়া, মেইনলি কি পাবো আমরা? মাইটোকন্ড্রিয়া, তারপরে হচ্ছে রাইবোজোম। রাইবোজোম তো সব জায়গায় থাকে, আমরা জানি আদি কোষ প্রকৃত কোষ দুইটাতেই থাকে, তাহলে এইগুলো থাকা উচিত। কিন্তু ভাইরাসে এইগুলা কিচ্ছু নাই, এইগুলা কিচ্ছু নাই, এগুলা নাই, অ্যাবসেন্ট, এগুলা নাই। এই জন্য ভাইরাস কি বলা হয়? অকোষীয় বলে। খ নম্বর প্রশ্ন আসতে পারে যে ভাইরাস কি কেন অকোষীয় বলা হয়, ব্যাখ্যা করতে পারবা না? ঠিক আছে, তাহলে পেরে ব্যাখ্যা দিয়ে দিবা ইনশাল্লাহ। আচ্ছা, বছর কেন অতি আণুবীক্ষণিক বলা হয়? আণুবীক্ষণিক মানে কি? মাইক্রোস্কোপিক, ঠিক আছে। মাইক্রোস্কোপিক মানে হচ্ছে আণুবীক্ষণিক, যেটা খালি চোখে দেখা যায় না, সিম্পল একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এখন তোমরা জানো কিছু অনুবীক্ষণ যন্ত্র আছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, যেটা একদম একদম ক্ষুদ্র, সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, ঠিক আছে। সেটা আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখি। এই ভাইরাসকে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এছাড়া দেখা যায় না, ঠিক আছে। কি দিয়ে দেখতে হয়? ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে, ঠিক আছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। তাহলে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে হয় ভাইরাসকে, এই জন্য অতি আণুবীক্ষণিক বলা হয়, খুবই ক্ষুদ্র। এটা আলট্রা মাইক্রোস্কোপিক বলা হয়। কি বলা হয় ভাইরাসকে? তাহলে আলট্রা মাইক্রোস্কোপিক, আলট্রা মাইক্রোসিওপিআইসি, আলট্রা মাইক্রোস্কোপিক বলা হয়। তাহলে ভাইরাসকে কি বলা হয়? আলট্রা মাইক্রোস্কোপিক বলা হয়। তাহলে দুইটা বুঝলাম, কেন অকোষীয়, কেন অতি আণুবীক্ষণিক। এখন কেন বাধ্যতামূলক পরজীবী? তোমরা তো শুরুতেই ভাইরাসের সংজ্ঞা দিয়ে সংজ্ঞা দেওয়া আছে, ভাইরাস নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আবরণ দিয়ে গঠিত, অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী। এই প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ড কোনটা দ্বারা কি বুঝেছে, এখান থেকে প্রশ্ন তুমি তখন ইজিলি বুঝবা, বৈশিষ্ট্য দিয়ে প্রশ্ন আসলে ইজিলি বের করতে পারবা, ঠিক আছে। ওকে, এই জন্য তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বাধ্যতামূলক পরজীবী, পরজীবী মানে কি? প্যারাসাইট। পরজীবী কারা? প্যারাসাইট, যারা অন্য জীবে বাস করে, তাই না? প্যারাসাইট। ভাইরাস বাধ্যতামূলক পরজীবী কেন বলি? ভাইরাস জীবদেহের বাইরে নিষ্ক্রিয় এবং জীবদেহের ভিতরে যখন আসবে তখনই সে সক্রিয় হবে, ঠিক আছে। তাহলে জীবদেহের ভিতরে আসলে কি হয়? সক্রিয়, ঠিক আছে। জীবদেহের ভিতরে আসলে সক্রিয় হয়, ঠিক আছে। এছাড়া জীবদেহের বাইরে কি থাকবে? বাইরে হচ্ছে জড়বস্তুর মতো নিষ্ক্রিয়, বাইরে জড়বস্তু, বাইরে কেমন হবে? জড়বস্তু, ঠিক আছে। বাইরে জড়বস্তুর মতো, ঠিক আছে। এই জন্য ভাইরাসকে বলে বাধ্যতামূলক পরজীবী। জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, জীবদেহের ভিতরে আসলে সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে। এবং জীবদেহের ভিতরে এসে বংশ বিস্তার করে, বাইরে এসে কোনো বংশ বিস্তার করতে পারে না, ঠিক আছে। তাহলে ভাইরাস রিলেটেড এই কথাগুলো বুঝতে পারছো? প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে বুঝাই দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে এগুলা একটু উঠায় নাও, ঠিক আছে, এগুলো একটু উঠায় নাও। আর এখানে কোনো কনফিউশন থাকলে জানাইও, একটু দেখে নিই তোমাদের কোনো প্রশ্ন বা কনফিউশন আছে কিনা। আচ্ছা, ওকে, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমি দেখি একটু।
ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা তোমরা কি জানো এখন তোমাদের সাথে আমাদের লাইভ ক্লাসটা কে দেখতেছে? যে হচ্ছে আমার মেন্টর ছিল, হ্যাঁ আমি যার কাছে হচ্ছে এডমিশনের সময় পড়ছি, সে হচ্ছে আমার কাকা। তিনি একজন ডাক্তার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আছেন তিনি। তিনিও কিন্তু তোমাদের সাথে ক্লাসটা দেখতেছেন। হ্যাঁ তোমরা 26 যারা আছো তোমরা কিন্তু সৌভাগ্যবান, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ একদিন হচ্ছে আমার কেন কাকাকে তোমাদের সামনে আনবো, তার যে এডমিশনের জার্নিটা বা তোমাদের সঠিক গাইডলাইন দেওয়ার জন্য ইনশাল্লাহ তোমরা অতি শীঘ্রই একটা গাইডলাইন পাবা। আচ্ছা এতটুকু তোমরা বুঝছো কিনা? হ্যাঁ বলো এখন। ক্লিয়ার? হ্যাঁ সবাই জানাচ্ছ ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের নেক্সট পার্টে চলে যাই। আচ্ছা এখন আমরা যতটুকু পড়ছি এখান থেকে একটা কুইজ প্রশ্ন করব, সবাই রেডি থাকো। একটা কুইজ প্রশ্ন করবো এবং এই লাইভ কুইজে যারা সঠিক অ্যান্সার দিবা, আমরা পরবর্তীতে যে আমাদের নেক্সট লাইভটা আছে সেখানে আমরা এই যে আজকে যেরকম লটারি করে তোমাদের 3 জনকে প্রাইজ দিলাম, এই 3 সেভাবে আমরা লটারি করে তোমাদের নাম ঘোষণা করবো। তাহলে কুইজ 1, কুইজ নাম্বার 1, সবাই রেডি থাকো। কুইজ 1, কুইজ 1 প্রশ্ন। প্রশ্ন, নিচের কোনটি বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস নয়? ঠিক আছে, অপশন এ HIV, অপশন বি, অপশন সি, অপশন ডি। ঠিক আছে, HIV, TIV, করোনা, হারপিস। উত্তর দাও, এটার উত্তর কি হবে? HIV অপশন, TIV, করোনা, হারপিস। ঠিক আছে, নিচের কোনটি বহিস্থ আবরণযুক্ত ভাইরাস নয়? বহিস্থ আবরণযুক্ত ভাইরাস নয় কোনটি বলো? এই কুইজটা থেকে কিন্তু আমরা তোমাদের প্রাইজ দেবো, ঠিক আছে। যারা রাইট অ্যান্সার দিবা তোমাদের, ওকে অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো তোমরা তো অনেক ফাস্ট, অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছো। আচ্ছা এই তো সাবাস, এগুলাতে মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে। তোমরা ক্লাস করে অ্যান্সার দিতে পারতেছো, ক্লাস করে অ্যান্সার দিতে পারতেছো, ভালো লাগতেছে। আচ্ছা কুইজ 1 অ্যান্সার ওকে রাইট। প্রাচী দাস, জিদনি ইসলাম, শিউলি, আমার কাকা অ্যান্সার দিচ্ছে, বুঝছো? সে অলরেডি ডাক্তার হয়ে গেছে, সে কিন্তু ক্লাস করে পড়া শিখে নিতে, দেখছো? হ্যাঁ TIV রাইট অ্যান্সার, TIV। আচ্ছা তোমরা কি জানো TIV এর পুনরূপ কি? TIV এর পুনরূপ কি জানো? যারা TIV পুনরূপ জানো বলো তো, TIV পুনরূপ কি? হচ্ছে টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। ঠিক আছে, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। ঠিক আছে, TIV পুনরূপ হচ্ছে টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। আচ্ছা তোমরা যারা যুক্ত আছো এখন 1 মিনিটে একটু একটা কাজ করো, তোমাদের লাইভটা একটু টাইম দিলে শেয়ার করে দাও। হ্যাঁ যারা হচ্ছে এখনো যুক্ত হতে পারেনি সবাই একটু যদি আমাদের এই ক্লাসটা দেখতে পারে, তোমাদের ফ্রেন্ড যারা আছে, আমি অলরেডি বলি তোমরা যারা মেডিকেলে পড়তেছো সবসময় একটা জিনিস চাইবা যে তোমার যে ফ্রেন্ডটা মেডিকেল টার্গেট তার জন্য দোয়া করবা বেশি বেশি। কেন বলো তো? তুমি যদি তার জন্য দোয়া করো তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোমার জন্য দোয়া করবে। তাহলে তুমি যদি তোমার অপরে ইয়ের জন্য, ভাইয়ের জন্য দোয়া করো, বোনের জন্য দোয়া করো, তাহলে ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে। তাহলে তোমার দোয়া তুমি, আমরা পাপী বান্ধা, আমাদের দোয়া নাও কবুল হতে পারে, কিন্তু ফেরেশতা যদি তোমার জন্য দোয়া করে সেটা কিন্তু কবুল হবে। ঠিক আছে, এই জন্য অন্যদের ভালো চাওয়া, ঠিক আছে, অন্যদের ভালো চাওয়া। ঠিক আছে, তোমরা একটু শেয়ার করে দিয়ে অন্যদের অ্যাড হতে পারবে এখানে। এটাই এটাই টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। হ্যাঁ রাইট, টিপুলা ইরিডিসেন্ট ভাইরাস। ওকে, এখন আসো আমরা
আমাদের পরবর্তী পড়ায় চলে যাই। কুইজ 1 অলরেডি ডান, সবাই সঠিক উত্তর দিছো। কুইজ 1 অলরেডি, এটা আমরা মুছে ফেলি। এখন আমাদের ভাইরাসের গঠন নিয়ে পড়া শেষ। এখন একটা মজার বিষয়ে পড়া যাবো, বুঝছো? এটা সবাই বলে মুখস্থের পড়া নাকি, আমার বলে ভাই ভাইরাসের আবিষ্কারক মুখস্থ করতে হয়, বুঝছো? এটা অনেক স্টুডেন্ট ভাই এটা পড়ে না, ভয়ে চলে যায়। ভাইরাসের আবিষ্কারক ভয়ে চলে যায়, ঠিক আছে? আবিষ্কার ইতিহাস পাতিহাস করবো আজকে। ভাইরাসের আবিষ্কার ইতিহাস পাতিহাস যা যা আছে সুন্দর মতো লিখে নাও। এইটা যেভাবে পড়াই দিব, ঠিক আছে? কোনো মুখস্থ করতে আছে, ক্লাসে পড়াবো, ক্লাসে মুখস্থ করে দেবো। এটা একদম ক্লাসে পড়ায় ক্লাসে মুখস্থ করাই দেবো। দেখো ট্রিক্স অনুযায়ী কোনো মুখস্থ করতে হবে না এটা। তাহলে ভাইরাস প্রথম তোমরা ইয়েতে পাবা যে ভাইরাসের অস্তিত্ব প্রথম কে আবিষ্কার করলো, ভাইরাসের অস্তিত্ব, ঠিক আছে? এটা তোমাদের বইতে দেওয়া নাই, তাহলে ভাইরাসের অস্তিত্ব প্রথম কে আবিষ্কার করলো এটা একটু লিখে নাও, চার্লস এনক্লুজ, ঠিক আছে? অস্তিত্ব প্রথম আবিষ্কার করছে চার্লস এনক্লুজ। অস্তিত্ব, ভাইরাসের অস্তিত্ব কে আবিষ্কার করলো? অস্তিত্ব হচ্ছে নির্ণয় করছে চার্লস এনক্লুজ। চার্লস এনক্লুজ, ঠিক আছে? অস্তিত্ব এনক্লুজ, মনে রাখবো, অস্তিত্ব এনক্লুজ, ঠিক আছে? অস্তিত্বের সাথে এন একটা মিল আছে না, অস্তিত্ব এন, অস্তিত্ব এনক্লুজ, ঠিক আছে? এটা বইতে নাই, হ্যাঁ, এটা তোমাদের বইতে নাই, এটা একটু লিখে নাও, চার্লস এনক্লুজ। হ্যাঁ হ্যাঁ, কুইজের প্রাইজ দিব। কুইজের প্রাইজ হচ্ছে আমরা আজকে লাইভের কুইজগুলো আমরা কালকে প্রাইজ দিব। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাসে আমরা লাইভে তাদের নাম ঘোষণা করে প্রাইজ দিব, আজকে যেমন আমরা করছিলাম সেভাবে ইনশাল্লাহ লটারির মাধ্যমে আমরা দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, অস্তিত্ব আছে চার্লস এনক্লুজ, লিখে নাও। এখন এই যে ভাইরাস ঘটিত রোগের কথা প্রচুর আগে থেকে ছিল এটা, ঠিক আছে? ভাইরাস দিয়ে যে রোগ হয় মানুষের, মানে ভাইরাস ঘটিত রোগগুলো আগে থেকে ছিল, গুটি বসন্ত, ঠিক আছে, চিকেন পক্স, এগুলো আগে থেকে ছিল, বাট মানুষ জানতো না এটা ভাইরাস দিয়ে হয়, ঠিক আছে? প্রথম তাহলে ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা একজন বিজ্ঞানী জানাই দিছে। প্রথম বসন্ত রোগের কথা, ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা জানাই দিছে কে বা উল্লেখ করছেন? বসন্ত রোগের কথা, বসন্ত রোগের উল্লেখ করেন, ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করে জানিয়ে দেন, ঠিক আছে? জানিয়ে দেন এক কথায়। তাহলে মনে রাখবা, এই যে ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা জানিয়ে দেন বা উল্লেখ করেন কে? জানিয়ে দেন হচ্ছে বিজ্ঞানী জেনার। কে? এডওয়ার্ড জেনার। তাহলে জেনার সাহেব কি করছে? জানিয়ে দিছে। আর কিছু বলার লাগবে? মুখস্থ করার দরকার নাই। তাহলে ভাইরাস গঠিত রোগের কথা প্রথম কে জানিয়ে দিছে? বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। হ্যাঁ, এই যে রাইট, এটা রুমাহিবা জানাই দিছে, এডওয়ার্ড জেনার জানায় দিল, এডওয়ার্ড জেনার জানায় দিল। আচ্ছা ওকে, এখন আসো, প্রথম আবিষ্কৃত ভাইরাসের নাম কি? প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টিএমভি, এটা আমি বলে দিছি অলরেডি যে প্রথম আবিষ্কৃত ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টিএমভি। প্রথম আবিষ্কৃত ভাইরাস, ভাইরাসটা কি? টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস। তাহলে এই টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে কি হয়? তামাক গাছের মোজাইক রোগ হয়, ঠিক আছে? তামাক গাছের মোজাইক রোগ। তাহলে তামাক গাছের যে সুপ সুপ দাগ বিশিষ্ট, তামাক গাছের সুপ সুপ দাগযুক্ত, সুপ সুপ দাগযুক্ত যে মোজাইক রোগ হয়, এই মোজাইক রোগের কথা কে উল্লেখ করেন? মোজাইক রোগের কথা, মোজাইক রোগের কথা উল্লেখ করেন কে? উল্লেখ করেন কোন বিজ্ঞানী? অ্যাডলফ মেয়ার, ঠিক আছে? অ্যাডলফ মেয়ার সাহেব। এই মেয়ার সাহেব হচ্ছে তামাক গাছের সুপ সুপ দাগযুক্ত মোজাইক রোগের, কিভাবে মনে রাখবো? মোজাইক মেয়ার, মোজাইক মেয়ার। শেষ। প্রশ্নের ভিতরে মোজাইক পাওয়ার সাথে দাগা কিবি, দাগাই দিব যে মেয়ার সাহেব উল্লেখ করছে। তাহলে এডওয়ার্ড জেনার জানাই দিছে। প্রথমে সাথে টিএমভি, টিএমভি দিয়ে কি হতে পারে? মোজাইক রোগ হয়। এই মোজাইক রোগ যে তামাক গাছের মোজাইক রোগ যে হয়, এটা কে উল্লেখ করছে? বিজ্ঞানী মেয়ার উল্লেখ করছে, ঠিক আছে? বিজ্ঞানী মেয়ার উল্লেখ করছে। এটা আমরা পড়ে নিলাম এখান থেকে। এরপরে আসো যে এটা আমি অলরেডি, তখন আইভানোভস্কিকে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। এটা আমি অলরেডি একবার বলছি যে আবিষ্কারক। হ্যাঁ, এটা আমি কিভাবে মনে রাখবো? দেখো, এখানেও মুখস্থ করার দরকার নেই তোমার। আবিষ্কারক কি? আইভানোভস্কি, আইভানোভস্কি সাহেব, ঠিক আছে? তাহলে এই যে আবিষ্কারক আইভানোভস্কি, মিল আছে না? আবিষ্কারক আইভানোভস্কি, আবিষ্কারক আইভানোভস্কি। তিনি কি করছিল? তিনি ওই যে রোগযুক্ত যে তামাক পাতা, এগুলা ব্যাকটেরিয়া ফিল্টার করে সেগুলা সুস্থ যে তামাক পাতা, সেগুলাকে রোগ তৈরি করতে পারে। তার মানে তিনি বুঝছিল যে ব্যাকটেরিয়া ফিল্টার দিয়ে আমরা ভাইরাসকে ফিল্টার করতে পারি না, যার কারণে বলতে পারি যে ভাইরাসটা ব্যাকটেরিয়া চাইতে আরো ক্ষুদ্র, ঠিক আছে? এক কথায় তিনি এই ফিল্টার করছিল ভাইরাসকে। কে? এই আইভানোভস্কি, এই জন্য তাকে আবিষ্কারক বলা হয়। আচ্ছা, আবিষ্কারকটা আইভানোভস্কি দিয়ে আমরা
শিখে নিলাম। এই টিএমভি নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা টিএমভি নিয়ে প্রচুর কথা আছে, এতটুকু বুঝছো তো? এটা লিখে নাও, ঠিক আছে? এই কয়েকটা নাম লিখে নাও এখন। আচ্ছা, এই কয়েকটা নাম লিখে নাও, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু কমেন্ট সেকশন খেয়াল করো। তোমরা দেখো যে আমাদের আমার কাকা কিন্তু তোমাদের জন্য নেমোনিক দিয়ে দিচ্ছে, দেখছো সুন্দর মতো। আচ্ছা, চার্লস অ্যান্ড ক্লুজ, হ্যাঁ ওকে। আচ্ছা ওকে, তাহলে এটা তো উঠায় নিছো। এখন আসো আমরা যাই, এখন আমরা চলে যাই নেক্সটে। এটা একটু মুছে দেই এখান থেকে, এতটুকু পর্যন্ত একটু মুছে দিই। টিএমভি নিয়ে কিছু কথা বলবো। টিএমভি নিয়ে কিছু কথা, টিএমভি কে কে কি করলো, ঠিক আছে? তাহলে টিএমভিটা হচ্ছে প্রথম আবিষ্কৃত। টিএমভি নিয়ে একটু মানে কথা লিখো। টিএমভিটা কি? প্রথম আবিষ্কৃত ভাইরাস। এটা প্রথম আবিষ্কৃত ভাইরাস, প্রথম আবিষ্কৃত ভাইরাস, ঠিক আছে? আর হচ্ছে এই টিএমভি দিয়ে, ঠিক আছে, এই টিএমভি দিয়ে কি হয়? তামাক গাছের মোজাইক হয়, ঠিক আছে? তামাকের মোজাইক হয়, তামাকের মোজাইক রোগ হয়, ঠিক আছে? টোবাকো মোজাইক ভাইরাস রোগ হয়। এটা কোন বিজ্ঞানী বলছে? এটা হচ্ছে মার্টিনাস বিজারিং, ঠিক আছে? মার্টিনাস বিজারিং, ঠিক আছে? এই সাহেব বলছে এটা। আর এই টিএমভি তামাকের যে সুপ সুপ দাগ বিশিষ্ট মোজাইক রোগ, এটাকে বলছে তামাকের সুপ 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 দাগযুক্ত মোজাইক রোগ। এটা মেয়ার, এই যে দাগযুক্ত যে মোজাইক রোগ, মোজাইক মোজাইক, এটা কে বলছে? মোজাইক মেয়ার বলছে, ঠিক আছে? অ্যাডলফ মেয়ার, MAYR, মেয়ার। একসাথে একটু লিখে নিবা। এরপরে এই টিএমভি ভাইরাসকে পৃথক করছে এবং ক্যালাসিত করছে একটা বিজ্ঞানী। ক্যালাসিত করছে টিএমভি কে, ক্যালাসিত করছে কে? ক্যালাসিত করছেন বিজ্ঞানী স্ট্যানলি। স্ট্যানলি কি করছে? ক্যালাসিত করছে। এই চারটা টিএমভি সুন্দর মতো লিখে রাখো। টিএমভি দিয়ে এই তার টিএমভি একসাথে পড়ে নিলা, বইতে এগুলা মানে লাইনে আছে, সুন্দর মতো ভাবে লিখে নিলা, ঠিক আছে? তাহলে ক্যালাসিত করছে কে? স্ট্যানলি, বিজ্ঞানী স্ট্যানলি। এই স্ট্যানলি সাহেবকে এই জন্যই বলা হয় ভাইরোলজির জনক, ঠিক আছে? ভাইরোলজি। এখন ভাইরোলজি মানে কি? ভাইরোলজি, ভাইরোলজির জনক বলা হয় কাকে? স্ট্যানলিকে। ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। স্ট্যানলি। ভাইরোলজি কি? ভাইরাসের যে শাখায় ভাইরাসের আকৃতি, ভাইরাসের গঠন, বংশ বিস্তৃতি নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে ভাইরোলজি। তাহলে কি আকৃতি, বংশ বিস্তৃতি এগুলো নিয়ে আলোচনা করা হয়। বংশ বৃদ্ধি, বংশ বৃদ্ধি, গঠন, আকৃতি, এগুলো নিয়ে যে শাখায় আলোচনা করা হয় সেই শাখা হচ্ছে ভাইরোলজি, ঠিক আছে? লজি মানে তত্ত্ব বা জ্ঞান, আর ভাইরাস থেকে আসছে ভাইরোলজি। স্ট্যানলিকে তাহলে আমরা ভাইরোলজির জনক বলে থাকি। আর আবিষ্কার কাকে বলছিলাম? আইভান হোস্কি বলছিলাম। তাহলে টিএমভি এটা, ঠিক আছে? এটা সুন্দর মতো গুছিয়ে হয়ে লিখে দিলে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। টিএমভি তে কি কি আছে বইতে, এটা পড়তে সুবিধা হবে। লেখা সহ নোট ডান, ওকে। তোমরা তো অনেক ফাস্ট সবাই। হ্যাঁ, উম্মাইবা জানাইছে লেখা সহ নোট ডান, ওকে। সবাই নোট করে রাখো। তোমাদের এটা পরে এই নোটটা আমাদের লাইভটা শেষ হওয়ার পরে তোমরা ই করে দিতে পারো, আপলোড করে দিতে আমাদের এই গ্রুপে। আচ্ছা, আমরা তোমাদেরকে এটার উপর একটা প্রাইজ রাখছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা পরবর্তী গুলোতে চলে যাই। এটা তোমরা লিখে নিয়ে আমরা পরবর্তী গুলোতে চলে যাই। পরবর্তী নামে চলে যাই। ওকে, এখন আসো আরেকটা বিজ্ঞানীর নাম পাবা তোমরা, যে ওয়াল্টার রিথ, ঠিক আছে? ওয়াল্টার রিথ সাহেব, রিথ। এই রিথ সাহেব কি করছে? পিত জ্বর সৃষ্টি করে ভাইরাস আবিষ্কার করছে। পিত জ্বর, পিত জ্বর, ইয়েলো ফিভার। এটা ইংলিশ কি? ইয়েলো, ইয়েলো ফিভার। তাহলে ইংলিশ থেকে কিন্তু ইয়েলো ফিভার দিয়ে আসতে পারি। ইয়েলো ফিভার মানে হচ্ছে পিত জ্বর। তাহলে রিথ সাহেব পিত, রিথ পিত, মনে রাখবা কি? রিথ পিত, ঠিক আছে? তাহলে ওয়াল্টার রিথ সাহেব কি করছে? পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করছে। ওকে, তাহলে ওয়াল্টার রিথের নাম আমরা পরে নিলাম। তাহলে ওয়াল্টার রিথ শিখবা। ওয়াল্টার রিথ সাহেব পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার। এখন আমরা পড়ছি ভাইরাস কি দিয়ে গঠিত? ভাইরাস হচ্ছে যে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত আর প্রোটিন দিয়ে গঠিত। তাহলে ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন, এটা একজন বিজ্ঞানী বলছে, ঠিক আছে? ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন দিয়ে গঠিত, তাই না? প্রোটিন দিয়ে গঠিত, বা এটার একটা সমাহার, ঠিক আছে? এটা কোন বিজ্ঞানী বলছে? এটা বলছে বিজ্ঞানী এফসি ব্যাডেন এবং পিরি, ঠিক আছে? বিজ্ঞানী পিরি এবং ব্যাডেন, ঠিক আছে? এটা বলছে হচ্ছে বিজ্ঞানী
এটাকে বলছে বিজ্ঞানী পিরি এবং বেডেন বলছে, ঠিক আছে, বিজ্ঞানী পিরি এবং বেডেন, ঠিক আছে, পিরি এবং বেডেনের নাম দিয়ে মনে রাখবা, ঠিক আছে, পিরি এবং বেডেন বিস, ঠিক আছে। এটা আমরা কিভাবে মনে রাখবো দেখো, এটার আরেকটা হচ্ছে এই যে এটা যে নিউক্লিক অ্যাসিডের প্রোটিন দিয়ে গঠিত, এটা এক ধরনের ভাইরাসের রাসায়নিক প্রকৃতি না, কেমিক্যালিক জিনিস নেই দুইটা, রাসায়নিক প্রকৃতি। তাহলে রাসায়নিক প্রকৃতিকে বর্ণনা করছে এই সেম, এরা দুইজন বিজ্ঞানী বর্ণনা করছে। তাহলে রাসায়নিক প্রকৃতি কি বিজ্ঞানী পিরি, এই যে পিরি আর বেডেন, বিজ্ঞানী পিরি আর বেডেন, বিজ্ঞানী পিরি আর বেডেন কি করছে রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে। তাহলে দুইটা আমরা একসাথে পড়ে নিব, ভাইরাস নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত এফসি বেডেন এবং পিরি, আর হচ্ছে যে এই যে রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে কে বিজ্ঞানী পিরি বর্ণনা করছে, ঠিক আছে, বিজ্ঞানী পিরি বর্ণনা করছেন। আচ্ছা ওকে, হ্যাঁ রিত হলো পি, তার কখনো ভুল হবে না, সুন্দর টেকনিক দেখছো। হ্যাঁ সবাই ক্লাসটা শেয়ার দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা দেখো এই যে রাসায়নিক প্রকৃতি পিরি বর্ণনা করছে। এখন আসো একটা এই যে ভাইরাসটা, এটা নিয়ে একটা মারামারি বা দ্বন্দ্ব আছে, ঠিক আছে, ভাইরাসের দ্বন্দ্ব। কি ভাইরাসের দ্বন্দ্ব? আমরা বলছিলাম যে ভাইরাস কোন জীব বলা যাবে না, ভাইরাসকে বস্তু বলতে হবে। কেন জীব বলা যাবে না? তা ভাইরাসকে কোষ বলা যাবে না, কেন কোষ বলা যাবে না পরে আসছে। এখন ভাইরাসকে জড়ও বলতে পারবো না, জীবীও বলতে পারবো না, এটা নিয়ে অনেক মারামারি। অনেক বিজ্ঞানী বলছে যে ভাইরাস জড় বস্তু, অনেকে বলছে জীবীয় বস্তু। কারণ ভাইরাসের ভিতরে জড় বস্তুর বৈশিষ্ট্য আছে, জীব বৈশিষ্ট্য। এখন তোমার কাজ কি হবে? তুমি কি যে কোন পক্ষে নিবা? তুমি কোন পক্ষে নিবা? জড় বস্তুর পক্ষে নিবা নাকি জীবে বস্তুর পক্ষে নিবা? কোনটার পক্ষে নিবা তুমি? মধ্যবর্তী একটা জিনিস নেওয়া লাগবে, মারামারি লাগানো যাবে না, আমরা মারামারি পছন্দ করি না, তাই না? তাহলে আমরা মধ্যবর্তী একটা পর্যায়ে নিব। তো আমাদের কাজ হচ্ছে যদি মারামারি লাগে আমাদের মারামারিটাকে থামাই দিতে হবে, অফ করে দিতে হবে, ঠিক আছে? কোনো মারামারি কখনো বাজাই দিবা না, কি করে দিবা? মিলাই দিবা, অফ করে দিবা। মিলাই দেওয়া এটা সোয়াবের কাজ, ভালোর কাজ, তাই না? তাহলে মিলাই দিবা। তাহলে একজন বিজ্ঞানী আছে, ঠিক আছে, তার কাজ ঝগড়া মিলাই দেওয়া, অফ করে দেওয়া, ঝগড়াগুলোকে অফ করে দেওয়া। তাই আমি তার নাম রাখছি বিজ্ঞানী এম ল। কি রাখছি? বিজ্ঞানী এম ল। তাহলে ভাইরাস ভাইরাসি, ভাইরাস কি? ভাইরাসি, ভাইরাস ভাইরাসি, এটা জড় বস্তু নয়, জীবে বস্তু নয়। তাহলে ভাইরাস ভাইরাসি কে বলছে কথা? এম লফ। এটা জীবীয় বস্তু নয়, জড় বস্তু নয়, ঠিক আছে, জীবীয় বস্তু নয়, জড় বস্তু নয়, ঠিক আছে, জড় বস্তু নয়। এটা কোন বিজ্ঞানী বললো? এই ঝগড়া থামাই দিল কারা? বিজ্ঞানী লফ, ঠিক আছে, ল অফ, ঠিক আছে, এম লফ, বিজ্ঞানী এম লফ কি করে দিল? এই ঝগড়াটা থামাই দিল, ঠিক আছে, বিজ্ঞানী এম লফ এই ঝগড়াটা থামাই দিল। তাহলে ভাইরাস জীবীয় বস্তু নয়, জড় বস্তু নয়। আচ্ছা কে জীবের পক্ষে? আচ্ছা তোমরা মানে ইয়ে ছিল, কোন পক্ষে ছিল? জীব বস্তুর পক্ষে ছিল নাকি জড় বস্তুর পক্ষে ছিল? কেউ কি মানে এরকম কোন পক্ষ নিছিল নাকি? ভাইরাসটা জীবে বস্তু নয়, জড় বস্তু নয়, ঠিক আছে। এই যে লস সাহেব এই ঝগড়াটা থামায় দিল, ঠিক আছে, এতটুকু বুঝতে পারছো? ওকে, এটা লিখে নিও, আমি এটা মুছে দিচ্ছি উপর থেকে। আচ্ছা এখন আসো একটা মরণঘাতী ভাইরাসের নাম বলো তো তোমরা, যেটা হইলে মানুষ আর বাঁচবে না। মরণঘাতী ভাইরাসের নাম বলো। মরণঘাতী ভাইরাস, ঠিক আছে, কিটা? মরণঘাতী ভাইরাস এইচআইভি, ঠিক আছে, এই এইচআইভি ভাইরাসটা, এই ভাইরাসটা কে, এই ভাইরাসটা কে বলছে? হ্যাঁ, এইচআইভি ভাইরাস আবিষ্কার করছে কি জানো? বিজ্ঞানী গেল, তাহলে তার এইচআইভি যার হইলো সে মারা গেল, তার জীবনটাই চলে গেল। তাহলে যার এইচআইভি হলো তার জীবনটাই চলে গেল, এই সে আর বাঁচবে? বাঁচবে না, ঠিক আছে। এইচআইভি হলে একটা কথা বলে রাখি, এইচআইভিটা কোন কোষের উপর রিসেপ্টর আছে জানো? শ্বেত রক্তকণিকার উপরে, ঠিক আছে, ওই যে রিসেপ্টর সাইট বলছিলাম না? তাহলে এইচআইভি কোন কোষকে এফেক্ট করবে? শ্বেত রক্তকণিকাকে, ঠিক আছে, শ্বেত রক্তকণিকাকে এটা এফেক্ট করে, ঠিক আছে। এর উপর রিসেপ্টর সাইট আছে ক্যাপসিডের। আচ্ছা, শ্বেতকণিকাকে ধ্বংস করে, এক কথায় শ্বেতকণিকাকে ধ্বংস করে দেয় এটা। আর এদিক দিয়ে এই এইচআইভিটা বিজ্ঞানী গেল আবিষ্কার করছে, ঠিক আছে, বিজ্ঞানী গেল। তাহলে মনে রাখবা যার এইচআইভি হলো তার জীবনটাই চলে গেল, তাই না? জীবনটাই গেল, ঠিক আছে, জীবনটাই গেল। এইচআইভি হলে তো জীবনটাই গেল, তাহলে এইচআইভি হইলো জীবনটাই গেল, ঠিক আছে, এইচআইভি এটা গেল। আচ্ছা এরপরে আসো আরেকটা খুবই মানে নীরব ঘাতক ভাইরাস আছে, ঠিক আছে, এটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস, ঠিক আছে, হেপাটাইটিস সি, হেপাটাইটিস, হেপাটাইটিস সি, এটাকে আমরা নীরব ঘাতক বলে থাকি। কেন নীরব ঘাতক বলা হয় বা তুষের আগুন বলা হয়, ঠিক আছে, একে বলা হয় তুষের আগুন বা নীরব ঘাতক বলা হয়। কেন? কারণ তুষের আগুন তোমরা কখনো দেখছো? তুষের আগুন কিন্তু উপরে ছায়ের মতো থাকবে, কিন্তু ভিতরে একদম মানে অনেক আগুন, ঠিক আছে, ওখানে যদি পা দাও পা পুড়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, উপর থেকে মনে হবে কিছুই হয় না, কিন্তু ভিতরে পুরো সারকার। ঠিক সেরকম এটা যদি লিভার হয়, লিভার ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু তোমার বাইরে থেকে মনে হবে সে ভালো, ঠিক আছে, লোকটা ভালো আছে,
ঠিক আছে, তাহলে তুষার আগুন বলা হয়, ঠিক আছে, অথবা নীরব ঘাতক বলা হয় হেপাটাইটিস সি ভাইরাসকে, নীরব ঘাতক বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কে করলো? এটা বিজ্ঞানী হার্ভে জে অল্টার করছে, ঠিক আছে, হার্ভে জে অল্টার সাহেব, ঠিক আছে। তুমি হার্ভে জে অল্টারের জায়গায় শিখবা হার্ভে সি অল্টার কি, হার্ভে সি অল্টার। হার্ভে সি অল্টার হেপাটাইটিস সি আবিষ্কার করছে, হার্ভে সি অল্টার হেপাটাইটিস সি, আমি বলে দিই, মনে রাখবে হেপাটাইটিস সি, হার্ভে সি, ঠিক আছে, হার্ভে সি কি নীরব ঘাতক আবিষ্কার করতে এই ভাইরাসটা, ঠিক আছে। আচ্ছা, এটা এতটুকু বুঝতে পারছো? তাহলে আমি আশা করি তোমাদের ভাইরাসের যে ক্লাসিফিকেশন গুলো, সিতে সাইলেন্ট, হ্যাঁ সাইলেন্ট মানে নীরব, ওকে, যেভাবে মনে রাখতে পারো। হেপাটাইটিস সিতে আছে সাইলেন্ট, হ্যাঁ সাইলেন্ট, সিতে নীরব, দেখো তোমাদের ঠিক বলে দিচ্ছে কমেন্টে, দেখো। আচ্ছা, আচ্ছা, ওকে, তাহলে আমরা আবিষ্কারক নিয়ে অলরেডি বুঝে ফেলছি। এখান থেকে আরেকটা বিজ্ঞানীর নাম তোমাদের বলে দিই এখান থেকে, এর সাথে আছে, এটা এটা উঠায় নাও, ঠিক আছে, এটা উঠায় নাও, এটা উঠায় নাও। আরেকটা বিজ্ঞানীর নাম বলে দেই যেটা তোমাদের লাগবে, সেটা হচ্ছে যে সায়ানোফাজ। এই সায়ানোফাজটা কি? এটা একটা সায়ানোফাজ, এটা একটা ভাইরাস। সায়ানোফাজটা একটা ভাইরাস। এই ফাজ কথা মানে কি? ফাজ কথা মানে হচ্ছে ভক্ষণকারী, ফাজ মানে ধ্বংসকারী, ফাজ মানে কি ধ্বংসকারী, ঠিক আছে, বা ভক্ষণকারী। আর সায়ানো কথাটা আসছে সায়ানো ব্যাকটেরিয়া থেকে, সায়ানো ব্যাকটেরিয়া, ঠিক আছে, সায়ানো ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল, সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া, এটা কি একটা নীলাভ সবুজ শৈবাল। তাহলে যে ভাইরাসটা সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, সেই ভাইরাসটার নাম হচ্ছে সায়ানোফাজ, সায়ানোফাজ, ঠিক আছে। এই সায়ানোফাজকে আবিষ্কার করছে বিজ্ঞানী শেফারম্যান, কে? শেফারম্যান। এই শেফারম্যান সাহেব এই সায়ানোফাজ আবিষ্কার করছে, ঠিক আছে, শেফারম্যান সায়ানোফাজ। তো লিখে নাও। তাহলে এই যে ভাইরাসের নামগুলা যেভাবে বললাম, আইভানোভস্কি আবিষ্কার, জেনার, এডওয়ার্ড জেনার জানাই দিছে, ওয়াল্টার রিড পিট, ঠিক আছে। তাহলে আশা করি এডলফ মেয়ার, মোজাইক, এগুলো বুঝতে পারছো। এগুলো তোমার এখন থেকে মুখস্থ করা লাগবে না, জাস্ট ক্লাসটা যেভাবে বলছি এইভাবে যদি তোমরা পড়তে পারো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে একদম এগুলা। আর প্রশ্ন দেখলে তুমি উত্তর মাথায় চলে আসবে। কালকে কিন্তু এখান থেকে 2টা প্রশ্ন থাকবে, ঠিক আছে, বলে দিচ্ছি কোথায় থেকে প্রশ্ন থাকবে। আমি কিন্তু বলে দিচ্ছি যে এটার উপরে যে এক্সাম হবে, সেই এক্সামে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, ঠিক আছে, এক্সামে কিন্তু প্রশ্ন থাকবে, এবং এখান থেকে প্রশ্ন পাবা কালকে অবশ্যই, ঠিক আছে, এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবা। যারা ক্লাস করবা মনোযোগ দিয়ে, তারা সবাই জানবা যে কোথায় থেকে প্রশ্ন আসছে, এবং তারা এক্সামে ইনশাল্লাহ টপ করবা। এখান থেকে আমাদের আজকে একটা কুইজ দিব, নেক্সট পার্টে চলে যাওয়ার আগে আমরা একটা কুইজ দিব, হ্যাঁ, আমরা একটা কুইজ দিব, কুইজ নাম্বার 2, একটা কুইজ দিব এখানে, কুইজ নাম্বার 2। কুইজ নাম্বার 2 যতটুকু পড়াইছে এর উপরে কুইজ, হ্যাঁ, কুইজ নাম্বার 2। সবাই রেডি থাকো, ঠিক আছে। প্রশ্ন, ভাইরাসের আবিষ্কার থেকে প্রশ্নটা দিই, তাই না? ভাইরাস আবিষ্কার থেকে প্রশ্ন দিই। টিএমভি কে কেলাসিত করছেন কোন বিজ্ঞানী? টিএমভি কে কেলাসিত করছেন কে? জানাও জানাও জানাও, এটা অপশন দিব না, উইদাউট অপশন, উইদাউট অপশন। টিএমভি কে কেলাসিত করছে কোন বিজ্ঞানী? এটা দাও উইদাউট অপশন। কুইজ নাম্বার 2, এটার অ্যান্সারটা দাও সবাই। কুইজ নাম্বার 2 এটার অ্যান্সার দাও যে টিএমভি কে কেলাসিত করছে কোন বিজ্ঞানী? ওকে, শিউলি অ্যান্সার দিছো স্ট্যানলি, রাইট। জিবলিন ইসলাম, তোমার উত্তর সঠিক। এটা সব উত্তর দাও, যারা যারা উত্তর দিবে তাদের নামই কিন্তু বক্সে চলে যাবে, ঠিক আছে। আমরা যে লটারির বক্স আছে সেখানে তোমাদের নামটা চলে যাবে সঠিক উত্তরটা তাদের থেকে। কুইজ টু স্ট্যানলি, হ্যাঁ। উম্মে হাবিবা রাইট উত্তর দিছো। মিসকাতুন জান্নাত রাইট, নুসরাত জাহান, জান্নাতুল ফেরদৌস, সাদিয়া আক্তার। তুমি তো ফার্স্ট, তোমাদের অ্যান্সার তো অনেক আগে চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, সবার উত্তরই রাইট আশা করি। আচ্ছা, তোমরা যে ক্লাসটা বুঝতেছো, ভালো লাগতেছে যে অ্যান্সারগুলো পারতেছো। আচ্ছা, ওকে, আমরা এখন নেক্সট চলে যাই যে ভাইরাসের বৈশিষ্ট্য। এটা শুধু বলে দিব, তোমাদের বইতে আছে কিভাবে পড়বা বলে দিব। দেখো ভাইরাসের বৈশিষ্ট্য কিভাবে পড়বা, ভাইরাসের বৈশিষ্ট্য।
এটা বইতে আছে সুন্দর মতো। আমি ওটা কিভাবে ওখান থেকে পড়বা একটু বলে দিই আমি, ঠিক আছে? ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্য কয় ধরনের আছে? জড় বৈশিষ্ট্য আছে, জীবীয় বৈশিষ্ট্য, তাই না? জড় এবং জীবীয়, হ্যাঁ, জড় বৈশিষ্ট্য আছে আর জীবীয় বৈশিষ্ট্য আছে। জড় বৈশিষ্ট্য আর একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য, হ্যাঁ, জীবীয় বৈশিষ্ট্য। তাহলে জড় বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য এই দুইটা। তাহলে ভাই আমি কি সবই শিখবো? না, যে কোনো একটা শিখলেই হয়ে যাবে, তাই না? জড় বৈশিষ্ট্য বাদ দিয়ে যেগুলো জীবীয় বৈশিষ্ট্য একবার রিডিং দিয়ে নিলে বুঝবা আর কি। আমি বলতেছি একটা ভালো মতো শিখে নিলে, আর একটা অন্যগুলো এগুলো হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। অবশ্যই দুইটা রিডিং দিবা। এটা জড় বৈশিষ্ট্য আমরা কি মানে এটা জড় বস্তুর নেই, তাহলে মনে রাখবা এই সবগুলো আছে নেগেটিভ জিনিস না, সবগুলো হচ্ছে না। বইতে দেখবা শুনে দেওয়া আছে যে ভাইরাস অকুশীয়, তাহলে অকুশীয় মানে কি? এটা কুশীয় না। অকুশীয় মানে কি? কুশীয় না। তারপর অতি আণুবীক্ষণিক, ঠিক আছে? অতি আণুবীক্ষণিক তার মানে কি? আণুবীক্ষণিক না, নেগেটিভ জিনিস না এগুলা। অতি আণুবীক্ষণিক, ঠিক আছে? অতি আণুবীক্ষণিক, ওকে। তারপরে ভাইরাসে কি নাই? সাইটোপ্লাজম, এই যে সাইটোপ্লাজম নাই, কুজ্ঝিল্লি নাই, কুজ্ঝিল্লি 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 নাই। তারপর হচ্ছে সাইটোপ্লাজম নাই, সাইটোপ্লাজম নেই, সাইটোপ্লাজমে। তারপর মাইটোকন্ড্রিয়া নেই, রাইবোজোম নেই, সবগুলাই নাই, সবগুলাই নাই। এগুলা তাহলে কি বৈশিষ্ট্য পাইলা? জড় বৈশিষ্ট্য, ঠিক আছে? এরপরে আসো যে ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইম নাই, কোনো কি নাই? ভাইরাসের বিপাকীয়, বিপাকীয় মেটাবলিজমের জন্য কোনো এনজাইম, বিপাকীয় এনজাইম, এর কোনো বিপাকীয় এনজাইম নাই। তার মানে কোনো পুষ্টিক্রিয়াও নেই, পুষ্টির জন্য এনজাইম লাগে না, পুষ্টি খাবার গ্রহণ করে না, তো পুষ্টিক্রিয়াও নাই, পুষ্টিক্রিয়া নাই, ঠিক আছে? পুষ্টিক্রিয়া নেই, ঠিক আছে? তারপর হচ্ছে ভাইরাস জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, জীবদেহের বাইরে, এগুলো সব জুড়ে জড় বৈশিষ্ট্য, ঠিক আছে? জীবদেহের বাইরে, জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, ঠিক আছে? এগুলা অনেকগুলাই নাই নাই দেওয়া আছে। তবে 5 নাম্বার পয়েন্ট খেয়াল করবা তোমরা, বইতে 5 নাম্বার পয়েন্ট খেয়াল করবা, এগুলো সবগুলো পজিটিভ। দেখবা ভাইরাসে কি কি করা যায়। ভাইরাসকে আচ্ছা তোমাদের কি দেবো? নোবেল দিব, তাই না? হ্যাঁ অবশ্যই নোবেল দিব। তোমাদের কালকে হচ্ছে নোবেল নিয়ে আসবো, তোমাদের জন্য একটা করে নোবেল নিয়ে আসবো। আমাদের তো নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস সাহেব আছে, ঠিক আছে? তিনি তোমাদের জন্য অনেকগুলো ই রাখছে, নোবেল রেডি রাখছে, সমস্যা নেই, সবাই একটা করে নোবেল দিব। হ্যাঁ স্ট্যানলি তো নোবেল পাইছিল, হ্যাঁ তোমাদের নোবেল দিবে, তোমরা তো উত্তর পারছো। আমাদের আমরা কালকে নিয়ে আসবো, নোবেল নিয়ে আসবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখো জীবদেহের বাইরে নিষ্ক্রিয়, এগুলো এখন 5 নাম্বার পয়েন্টটা খেয়াল করবা। ওখানে বলা আছে ভাইরাসকে সাসপেনশন করা যায়, সাসপেনশন করা যায়, ভাইরাসকে কেলাসিত করা যায়, কেলাসিত করা যায়, ঠিক আছে? ভাইরাসকে বেপন করা যায়, ঠিক আছে? তাহলে সাসপেনশন, কেলাসিত, বেপন, ঠিক আছে? তারপরে সেন্ট্রিফিউজ, সেন্ট্রিফিউজ করা যায়, তলানীকরণ করা যায়, তলানীকরণ করা যায়। তাহলে এই 5টা জিনিস করা যায়। 5 নাম্বার পয়েন্টে 5টা জিনিস করা যায়। সাসপেনশন, সাসপেনশন করা যায়, কেলাসিত করা যায়, বেপন করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, তলানীকরণ করা যায়। দেখি দিয়ে মনে রাখবো, সেবাকেত দিয়ে মনে রাখবো, শেষ সেবাকেত, ঠিক আছে? সেবাকেত কথাটা মনে রাখবা। তাহলে স দিয়ে 2টা জিনিস, সাসপেনশন, সেন্ট্রিফিউজ। এই সাসপেনশন নিয়ে একটা কথা কেমিস্ট্রিতে পড়বা, কর্মমুখী রসায়নে। সাসপেনশন জাতীয় ওষুধ পড়ছো না? ঝাঁকায় খাইতে বাচ্চাদের যে সিরাপ গুলো খাওয়ানো হয়, সাসপেনশন জাতীয় ওষুধ, ঠিক আছে? সেটা কি ঝাঁকায় খাওয়া হয় এরকম। তাহলে এই সাসপেনশন কোন শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ওষুধ শিল্পে। কেমিস্ট্রি পড়ায় দিলাম, ঠিক আছে? তাহলে ওষুধ শিল্পে সাসপেনশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা লিখে নিও। তাহলে কেলাসিত করা যায়, বেপন করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়। তো এই সেন্ট্রিফিউজ কথা মানে কি? সেন্ট্রিফিউজ একটা মেশিন আছে, ঠিক আছে? তোমরা এতে রক্ত সঞ্চালন করছিল যে টেস্ট টিউবে ব্লাড রেখে সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরাইলে তখন কি হয়? উপরে আমাদের রক্তকণিকা, উপরে প্লাজমা গুলো থাকে, নিচে রক্তকণিকা গুলো থাকে, দুইটা স্তরে আলাদা হয়ে যায়। এটাই সেন্ট্রিফিউজ একটা মেশিন, যেখানে ঘোরানো এরকম, ঠিক আছে? সেন্ট্রিফিউজ করে, তরলীকরণ করা যায়, নিচে জমে, ঠিক আছে? তাহলে এই 5টা জিনিস করা যায়। আর সবগুলাই না না শব্দ দেখবা, ঠিক আছে? সবগুলাই নেগেটিভ জিনিস, ঠিক আছে?
ওকে, এরপরে জীবীয় বৈশিষ্ট্যগুলোর ভিতর থেকে আমরা তাহলে কি পড়বো? বইতে দেওয়া আছে ভাইরাসের মিউটেশন, ঠিক আছে, ভাইরাসের বংশ বৃদ্ধি, ঠিক আছে, তারপর হচ্ছে ভাইরাস নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড প্রাণ, তাহলে এটা জীবীয় বৈশিষ্ট্য, ঠিক আছে, ডিএনএ আরএনএ এই সবগুলো জীবীয় বৈশিষ্ট্য। এভাবে একটু এটা দেখে নিবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসবে কি? কালকে এখান থেকে একটা প্রশ্ন পাবা, এই দুইটা থেকে একটা প্রশ্ন পাবা, ঠিক আছে, একটা এমসিকিউ পাবা। এখান থেকে কি প্রশ্ন আসবে তাও বলে দেই। নিচের কোনটি জীবীয় বৈশিষ্ট্য বা নিচের কোনটি জড় বৈশিষ্ট্য নয়, এই 9 জাতীয় প্রশ্ন আসবে কালকে। এখান থেকে একটা প্রশ্ন পাবা কি? 9 জাতীয় প্রশ্ন। কোশ্চেন মার্ক দিয়ে রাখো, ঠিক আছে, এখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখো, ঠিক আছে, যেখানে যেখানে বলতেছি কোশ্চেন মার্ক দিতে, সেখানে সেখানে কোশ্চেন মার্ক দিয়ে রাখবা, সেখান থেকে এমসিকিউ পাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে জীবীয় বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য এটা বুঝতে পারছো। আচ্ছা, ওকে, এখন আমরা এতটুকু ক্লাস বুঝছো কিনা বলো? এখন লাইভটা কি চলতেছে? একটু দেখো তো সবাই ঠিক আছে কিনা। আচ্ছা, 1 মিনিট আমি একটু দেখে নিই আমাদের লাইভে নেটওয়ার্ক প্রবলেমের কারণে কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা, ওকে, সব ঠিক আছে। এখানে একটু নেট প্রবলেম, বুঝছো, একটু নেট প্রবলেমের কারণে ক্লাসটা, আচ্ছা, একটু নেট প্রবলেমে আমরা আর কিছুক্ষণ ক্লাস নিব, ঠিক আছে। আমরা আরেকটা টপিক তোমাদের পড়া ইনশাল্লাহ শেষ করে দিব, ভাইরাসের আকৃতি জিনিসটা পড়বো। তাহলে ওটা আমরা জীবী বৈশিষ্ট্য, জড় বৈশিষ্ট্য অলরেডি পড়ে ফেলছি। ওকে, এখন আসো আমরা মেইন পয়েন্ট, যেটা ভাইরাসের আকৃতি। আকৃতি দিয়ে মানে ভাইরাসের প্রকারভেদ আমরা পড়বো। এখানে M100 দিয়ে রাখো। ভাইরাসের কালকে এখানে সবচেয়ে বেশি প্রশ্ন পাবা, ভাইরাসের প্রকারভেদ, ভাইরাসের প্রকারভেদ, ঠিক আছে। এখানে স্টার দিয়ে লেখো M100 ইম্পর্টেন্ট, মানে মেডিভয়েন 100 দিয়ে দিচ্ছি, বুঝছো, মেডিভয়েন না, এটা হচ্ছে তোমার মাস্ট 100% ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। ভালো মতো পড়তে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো ভালো মতো পড়তে হবে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে, স্পেশালি কই থেকে আসছে? ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস থেকে। কই থেকে আসছে? ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস থেকে প্রশ্ন আসছে। ওকে, এখন আমরা ভাইরাসের প্রকারভেদ প্রথমে আমরা জানবো যে আকৃতি অনুযায়ী, হ্যাঁ, আকৃতি অনুযায়ী কি কি হতে পারে। আকৃতি অনুযায়ী, আকৃতি অনুযায়ী এগুলো বইতে আছে, ঠিক আছে, বইতে আছে। এখন এগুলো কিভাবে একটু পড়বা আমি এই ট্রিক্সটা শিখাই দিব, যে তোমার মুখস্থ করার দরকার নেই। একটু নেমোনিক বা ট্রিক্স কিভাবে আমরা পড়তে পারি, ঠিক আছে, মনে থাকবে কিভাবে, এটা আমি একটু পড়াই দেবো তোমাদের। তাহলে আকৃতি অনুযায়ী কি কি ভাইরাস হতে পারে? আকৃতি অনুযায়ী যেমন ধর 1 নম্বরে দিয়ে দিলাম দণ্ডাকৃতির ভাইরাস, রড শেপ, ঠিক আছে, দণ্ডাকৃতি, দণ্ডাকৃতি এটা মানে কি? রড শেপ, ঠিক আছে, রড, ইংলিশ গুলো ব্রেকেটে যেগুলো দেওয়া আছে ওগুলো পড়ে নিবে, ঠিক আছে, রড শেপ, এরকম দণ্ডাকৃতির ভাইরাস, ঠিক আছে, এরকম দণ্ডাকৃতির ভাইরাস, ঠিক আছে। এটা একটা টিএমবি ভাইরাস। এটা কি ভাইরাস? টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, একটা দণ্ডাকৃতির ভাইরাস। তাহলে এক্সাম্পল গুলা কি দিয়ে মনে রাখবা? যেমন এখানে এএমভি, এটা একটা আলফা মোজাইক ভাইরাস, ঠিক আছে, তারপর হচ্ছে টিএমবি ভাইরাস, ঠিক আছে, তারপর হচ্ছে যে কি মামস ভাইরাস, ঠিক আছে, মামস ভাইরাস, মামস ভাইরাস। এই মামস ভাইরাস দিয়ে কি হবে? মামস ভাইরাস একটা ডিজিজ হয়, ঠিক আছে। এটা আমাদের এই যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, ঠিক আছে, এই প্যারোটিড গ্ল্যান্ড গুলা এই মামস দিয়ে আক্রান্ত হলে ফুলে যায়, ঠিক আছে, মামস বলি আমরা এটাকে, মামস রোগ বলে থাকি, মামস দিয়ে হয় এটা। প্যারোটিড গ্ল্যান্ড কই থাকে? কানের নিচে থাকে, ঠিক আছে, পরিপাক শোষণে তোমরা পড়ছো, তাই এটা তুমি মনে রাখবা। ঠিক এটিএম, এটিএম বুথ আছে না, এটিএম বুথ কেমন? দণ্ডাকার না এটিএম বুথ, দেখছো টাকা উঠাতে যায় এরকম দম্বাকার একটা জিনিস, লম্বা জিনিস। তাহলে এটিএম, এদি আলফা আলফা মোজাইক ভাইরাস, এএমবি, টিএমবি, মামস ভাইরাস, শেষ। এটিএম, রড শেপ, দণ্ডাকৃতি, ঠিক আছে। তারপর 2 নম্বরে আসলো যে গোলাকৃতির ভাইরাস কি, সেটা আমরা কিভাবে মনে রাখতে পারি একটু? গোলাকৃতি, হ্যাঁ, গোলাকৃতি, গোলাকৃতির ইংলিশ কি? স্পেরিক্যাল, ঠিক আছে, স্পেরিক্যাল, ঠিক আছে, স্পেরিক্যাল, গোলাকৃতি। আসতে পারে স্পেরিক্যাল ভাইরাস 9 নিচের কোনটি, এরকম প্রশ্ন আসবে, গোলাকৃতির ভাইরাস কোনটা, ঠিক আছে। এগুলো আমরা কি দিয়ে মনে রাখবো? এটা মনে রাখবা THPD, ঠিক আছে, PH, ঠিক আছে, PhD করা, এক কথায় PhD, তো আগে মনে রাখলে একটু THPD, ঠিক আছে, THPD, টি দিয়ে মনে রাখবে এই দুইটা আইভি, তাহলে টি দুইটা আইভি, এর সাথে আইভি লাগাই দাও, টি এর সাথে আইভি লাগাও, এইচ এর সাথে আইভি লাগাও, তাহলে TIV, তারপর হচ্ছে HIV, ঠিক আছে, HIV। এগুলো কেমন ভাইরাস? গোলাকার ভাইরাস। এগুলো কেমন? এরকম গোলাকার, মাঝখানে ধরে এরকম থাকলো নিউক্লিয়াস, এদিক দিয়ে এরকম এরকম শেপ শেপ থাকবে, ঠিক আছে, এরকম থাকবে, এরকম 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 এরকম
গোলাকার ভাইরাস হবে এগুলা, টিআইভি, এইচআইভি, পোলিও ভাইরাস, ঠিক আছে, পোলিও ভাইরাস, পোলিও। আর ডি দিয়ে ডেঙ্গু ভাইরাস, হ্যাঁ, ডেঙ্গু ভাইরাস। তাহলে টিএইচপিডি, টিআইভি, এইচআইভি, পোলিও, ডেঙ্গু, ঠিক আছে, এগুলো হচ্ছে গোলাকৃতির ভাইরাস। 3 নম্বরের একটা, সেটা হচ্ছে যে ঘনক্ষেত্রাকার ভাইরাস, ঠিক আছে, ঘনক্ষেত্রকার, ঘনক্ষেত্রকার, ঠিক আছে, বা বহুভুজাকার, ঠিক আছে, বহুভুজাকার, ঠিক আছে, ঘনক্ষেত্রকার অথবা বহুভুজাকার। এটা কি দিয়ে মনে রাখবা? এটা হচ্ছে যে মনে রাখবা যে হাবা গুবা, ঠিক আছে, হাবা কিছুই বুঝে না, ঠিক আছে, হাবা। তাহলে হারপিস আর কি ভ্যাকসিনিয়া, হারপিস ভ্যাকসিনিয়া, ঠিক আছে, ভ্যাকসিনিয়া, তাহলে হাবা, ঠিক আছে, বহুভুজাকার। এটার ইংলিশ কি? ইংলিশ হচ্ছে কিউবিক্যাল, ঠিক আছে, কিউব শেপের মতো, অথবা পলিগনাল, পলিগনাল, বহুভুজাকার, পলিগনাল। এটার আরেক নাম হচ্ছে পাউরুটি আকার, এটাকে আরেক কি বলা হয়? পাউরুটি আকার, ঠিক আছে, পাউরুটি, ঠিক আছে, পাউরুটি শেপ। পাউরুটি কেমন থাকে? এই যে পাউরুটি কেমন থাকে, ধরো এরকম একটা পাউরুটি, ঠিক আছে, পাউরুটি চিত্র দেখাতে পারি না, পাউরুটি, ঠিক আছে, এই যে মনে রাখবা এরকম এরকম এরকম, ঠিক আছে, পাউরুটি শেপ, ঠিক আছে, কেকের মতো দেখতে, কেক, ঠিক আছে, এই ভাইরাসগুলো এরকম কেকের মতো, এরকম, যেটা হচ্ছে ঘনক্ষেত্রাকার বা কেকের মতো পাউরুটি আকার বলা হয়। ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, ঠিক আছে, হাবা দিয়ে মনে রাখবা। তাহলে এইগুলো একটু একটু মনে রাখতে পারি, ঠিক আছে। তাহলে এটা তোমরা লিখে নাও, এই ভাইরাসগুলো আমরা এইভাবে একটু ট্রিক্স দিয়ে ইউজ করে মনে রাখতে পারি। ওকে, এটা বুঝছো কিনা, এটা ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, তো প্রশ্ন থাকলে জানাই, তোমরা কমেন্টে কোনো প্রশ্ন থাকলে জানাই দিও, হ্যাঁ। ক্লিয়ার, হ্যাঁ, ওকে। এখন আর আর 3টা টাইপ করবো আমরা, দেখো আর 3টা টাইপ করবো। আর 2টা জিনিস যেটা হচ্ছে তোমাদের বইতে অথবা এখন অ্যাড করছে, অথবা ইয়ে থেকে এক্সট্রা ইনফো 2টা দেখাই দিব। এখন দেখো ব্যাঙাচি আকৃতির কোনগুলো আছে? ব্যাঙাচি, হ্যাঁ, ব্যাঙাচি আকৃতি, ব্যাঙাচি আকৃতি, এগুলো ট্যাডপোল শেপ, ট্যাডপোল, হ্যাঁ, ট্যাডপোল, ব্যাঙাচি আকৃতির। এগুলা কি টি সিরিজের যে ভাইরাস গুলো আছে, T2, T4, T6, তাহলে টি, ঠিক আছে, ব্যাঙাচি আকৃতির। মানে ইডেকশন, ওই যে ব্যাঙের লার্ভা গুলা যেরকম থাকে, ঠিক আছে, T2টা যদিও এরকম ষড়ভুজাকার আকৃতির থাকবে, ঠিক আছে, এরকম থাকবে, এখান থেকে এরকম স্প্লেট থাকবে, এই দিক দিয়ে তোমার, ঠিক আছে, এটা হচ্ছে T2 ভাইরাস, ঠিক আছে, এটা T2 ফাস, হ্যাঁ, T2 ফাস ভাইরাস। এটা এরকম এগুলা লার্ভার মতো দেখতে T2 ভাইরাস গুলো, T2, T4, T6, এগুলো ব্যাঙাচি আকৃতির বা ট্যাডপোল শেপ, ব্যাঙাচি আকৃতির বা ট্যাডপোল শেপ। এখন দেখো সিলিন্ড্রিক্যাল ভাইরাস আছে, সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল, এটা একটু শিখে নিবা, সিলিন্ডারের মতো দেখতে, সিলিন্ড্রিক্যাল। এগুলো কি ইবোলা ভাইরাস, হ্যাঁ, ইবোলা ভাইরাস। আরেকটা হচ্ছে মোটরের স্টিক ভাইরাস, ঠিক আছে, মোটরের স্টিক, ঠিক আছে, ইবোলা ভাইরাস এবং মোটরের স্টিক ভাইরাস, এই 2টা, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল ভাইরাস, এই 2টা একটু শিখে নেবে। ইবোলা কি? ইবোলা একটা নদীর নাম ছিল, হ্যাঁ, এই ইবোলা নদীর তীরে একটা কৃষক এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে তার ত্বকের কুশ পেটে মারা গেছিল, তখন থেকে ওই ভাইরাসের নাম হয়েছে ইবোলা ভাইরাস, বুঝছো, ইবোলা কিন্তু একটা নদীর নাম। এখন আসলে ডিম্বাকার ভাইরাস আছে একটা, ডিম্বাকার, ডিমের মতো দেখতে, তাই না, ডিম্বাকার, এটা হচ্ছে ওনার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা, ঠিক আছে, ইনফ্লুয়েঞ্জা, এই যে ফুড, ঠিক আছে, মনে রাখবা যে ডিম, তুমি একটা সিদ্ধ ডিম কেমন থাকে, গরম থাকে না, ফু দিয়ে খাও না, মনে রাখবা যে ইনফ্লুয়েঞ্জা, ফু দিয়ে, ডিম্বাকার ভাইরাস। ভাইয়া বলছিল যে সিদ্ধ ডিম আমি ফু দিয়ে খাই, ইনফ্লুয়েঞ্জা, ঠিক আছে, ডিম্বাকার, এভাবে মনে রাখবা, বুঝছো। ওকে, তাহলে এই 6টা টাইপ তোমাদের বইতে ছিল। আচ্ছা, ওকে, তাহলে আমরা ভাইরাসের প্রকারভেদ পর্যন্তই পড়বো, ঠিক আছে। আমাদের ক্লাসের টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, আমরা অলরেডি আমাদের ক্লাসের টাইম হয়ে গেছে। যদি আমরা একটু আজকে আমাদের টাইপগুলো তোমাদের দেখাই দিব। এখন আসো যে বুলেট আকৃতির একটা ভাইরাস আছে, এটা একটু পর তোমরা এক্সট্রা করে লিখে নাও, বুলেট আকৃতি, হ্যাঁ, বুলেট, বুলেট আকৃতি, এটা হচ্ছে র্যাপিডো ভাইরাস, হ্যাঁ, র্যাপিডো ভাইরাস। তাহলে বুলেট আকৃতি হচ্ছে র্যাপিডো ভাইরাস, ঠিক আছে,
ওকে, আরেকটা হচ্ছে প্লেট আকৃতি। হ্যাঁ, প্লেট আকৃতি, এটা একটা ভাইরাস আছে। এটা হচ্ছে তামাকের নেক্রোসিস হয়, তামাকের পাতার যে নেক্রোসিস ভাইরাস, তামাকের নেক্রোসিস। হ্যাঁ, নেক্রোসিস করে যে ভাইরাসটা, একে বলা হয় প্লেট আকৃতি। বুলেট আকৃতি আর প্লেট আকৃতি, এই দুইটা জিনিস তোমরা এখান থেকে দেখে নাও, বুলেট আকৃতি আর প্লেট আকৃতি। বুলেট আকৃতি আর প্লেট আকৃতি যে ভাইরাসগুলো আছে, এটা একটু দেখে নাও। এগুলার সিরিজের, ঠিক আছে, এগুলার সময় বলছে T2 T4 T6 ভাইরাসের মধ্যে পার্থক্য কি? পার্থক্য বলতে এগুলা টি সিরিজের এভাবে ভাইরাস, T3 বলতে কোনো ভাইরাস নেই, বুঝছো? একটা পেয়ার সংখ্যা দিয়ে এরকম আসছে, এগুলোর নামকরণ করা হয়েছে আকৃতির বিভিন্ন দিক দিয়ে হতে, যেমন T2 ভাইরাস এরকম আকৃতির, আর T4 তোমরা বইতে দেখবা চিত্র দেওয়া আছে, T4 এর একটা ছোট্ট ইয়ের মতো এরকম একটা চিত্র দেওয়া আছে, লার্ভার মতো ছোট্ট একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে T4। আর T6টা হচ্ছে এরকম, হচ্ছে এরকম দেখতে লার্ভার মতো, বুঝছো? শেপ অনুযায়ী এগুলোর একটা নামকরণ করা হয়েছে এরকম। আচ্ছা, প্লেট আকৃতি তাহলে এই দুইটা পরে নিও, যে বুলেট আকৃতি হচ্ছে র্যাপডোভাইরাস, প্লেট আকৃতি তামাকের নেক্রোসিস। বইতে না থাকলে বইতে এটা লিখে নাও, বইতে একটা লিখে নাও। ওকে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াটা করবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কালকে যেখান থেকে প্রশ্ন মাস্ট পাবা কয়েকটা, সেটা হচ্ছে ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের প্রকারভেদ। হ্যাঁ, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। তাহলে ডিএনএ এবং আরএনএ ভাইরাস, হ্যাঁ, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস, তাহলে আমি কি দুইটাই শিখবো ভাই? দুইটা শিখার দরকার নাই, ডিএনএ ভাইরাসের নামগুলা শিখবা, আর বাদ বাকি যা আছে পৃথিবীতে সবগুলাই কি ভাইরাস? আরএনএ ভাইরাস, সবগুলাই আরএনএ ভাইরাস। তোমরা আমাকে উত্তর দাও, কুইজ নাম্বার 3 তোমাদেরকে পড়ানোর আগে আমি প্রশ্ন করলাম, উত্তর দাও। কুইজ নাম্বার 3, কুইজ নাম্বার 3, বলো যে করোনা ভাইরাস কোন ধরনের ভাইরাস? করোনা ডিএনএ নাকি আরএনএ? করোনা ভাইরাস, হ্যাঁ, করোনা ভাইরাস এটা কি ডিএনএ और आरएनए? ডিএনএ और आरएनए, বলো করোনা ভাইরাস ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? এটা জানাই দাও, করোনা ভাইরাস ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? ওকে, মিসকাতুন জান্নাত উত্তর দিয়ে ফেলছে অলরেডি। নুসরাত জাহান উত্তর দিয়ে ফেলছে, সঠিক উত্তর আরএনএ ভাইরাস। ইয়েস, হ্যাঁ, আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস, হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আরএনএ ভাইরাস। সবাই সেন্টার দিয়ে রাখো। সাদিয়া আক্তার আরএনএ ভাইরাস। ওকে, হ্যাঁ, ঠিক আছে, রাইট অ্যান্সার। তাহলে আরএনএ ভাইরাস এটা। এখন আমরা শুধু ডিএনএ ভাইরাস গুলো শিখবো। ডিএনএ ভাইরাস গুলো কি আছে দেখো। ডিএনএ ভাইরাস এক সূত্রক হতে পারে, আমরা জানি ডিএনএ নরমালি কয় সূত্রক? দ্বিসূত্রক হয়, কিন্তু কিছু ভাইরাস আছে যাদের ডিএনএ টা এক সূত্রক, এগুলো একটা ব্যতিক্রম, তাই না? এগুলো একটু ব্যতিক্রম, ঠিক আছে? এক সূত্র, যাদের ডিএনএ এক সূত্রক। এক সূত্র কাদের? এগুলা পার্ভোভিরিডাই গোত্রের ভাইরাস। কোন গোত্রের ভাইরাস? পার্ভোভিরিডাই। এই পার্ভোভিরিডাই গোত্রের ভাইরাসগুলো হচ্ছে এক সূত্রক ভাইরাস। কি কি আছে? 5X 174 এই ভাইরাসটা, আর হচ্ছে M13 কলিফাস, M13 কলিফাস, হ্যাঁ, M13 কলিফাস। এই দুইটা ভাইরাস হচ্ছে এক সূত্রক ভাইরাস। এগুলো কি ভাইরাস? ডিএনএ ভাইরাস। এখন দ্বিসূত্রক কারা? দ্বিসূত্রক, হ্যাঁ, দ্বিসূত্রক। এই দ্বিসূত্রক ডিএনএ, কথায় ডিএনএ ভাইরাস গুলো, এই দ্বিসূত্রক ডিএনএ গুলা আমরা একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি, যে নেমোনিক এক কথায়, ঠিক আছে? তোমরা এটা ইউজ করতে পারো, যে যারা, যেমন আমাদের ময়মনসিংহ এর মেয়র ছিল টিটু ভাই, বুঝছো? টিটু ভাই, তার নাম টিটু, এরকম লিখতো টিটু ভাই, ঠিক আছে? তাহলে টিটু ভাই সে হচ্ছে যে কি করতে আসতো, যে ভালো লোক একটা, ধরো সে হচ্ছে, যারা ভালো লোক সকালবেলায় কি করতে যায়, একটু হাঁটাহাঁটি করে, তাই না? টিটু ভাই ভালো লোক, ঠিক আছে? টিটু ভাই কি ভালো, হ্যাঁ, ভালো তো, ভালো, তাই কি করছে? হাঁটতে এসেছেন, ঠিক আছে? সে সকালবেলায় ধরো হাঁটতে গেছে, হাঁটতে এসেছেন। টিটু ভাই ভালো তাই হাঁটতে এসেছে, এই নামের দিয়ে শিখে নিবে। দেখো নেমোনিক এটা ইউজ করতে পারো। টিটু ভাই ভালো তাই হাঁটতে, টিটু দিয়ে কি? টিটু ভাইরাস। টিটু দিয়ে হচ্ছে টিটু ভাইরাস। ভাই দিয়ে মনে রাখবা যে ভ্যাকসিনিয়াটা, ওই যে আমরা পড়লাম হাবা, ঠিক আছে? এই ভ্যাকসিনিয়া, হ্যাঁ, ভ্যাকসিনিয়া। ভালো দিয়ে ভেরিওলা, হ্যাঁ, ভালো দিয়ে ভেরিওলা, ভেরিওলা, ঠিক আছে? টাই আই টিআইভি, তাই কি কি? টিআইভি। হারপিস, এটি মনে রাখবে এডিনো হারপিস সিমপ্লেক্স। হার্টেশন দিয়ে
এডিনো একসাথে লেখা আছে বইতে, ঠিক আছে? এডিনো হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এডিনো হারপিস সিমপ্লেক্স, ঠিক আছে? এই কয়েকটা, এই যে 1 2 3 4 5, এই পাঁচটা তাহলে কি আমার ডিএনএ ভাইরাস। এর সাথে সুন্দর মতো প্লাস দিয়ে লিখে রাখো, ভাইয়া বলে দিয়েছিল আর কি কি ভাইরাস একসাথে লিখে রাখো। সেটা হচ্ছে ফুল কপির মোজাইক ভাইরাস, ফুল কপির মোজাইক, হ্যাঁ, ফুল কপির মোজাইক ভাইরাস। তারপরে হিউম্যান হারপিস ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এইচপিভি, হেপাটাইটিস বি, এগুলো সবগুলাই কি ডিএনএ ভাইরাস, সবগুলাই ডিএনএ ভাইরাস। তাহলে 5 3 8 2 10, এই 10টা বাদে তোমার বইতে যা যা আছে, ঠিক আছে, সবগুলাই কি মনে রাখবা? সবগুলাই হচ্ছে আরএনএ ভাইরাস, সবগুলাই আরএনএ ভাইরাস। তাহলে প্রশ্ন যদি আসে নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়, পারবা না। নিচের কোনটি ডিএনএ ভাইরাস নিয়ে প্রশ্ন আসলে পারবা না, এরকম প্রশ্ন আসবে কালকে। এখান থেকে তোমরা এক্সামে প্রশ্ন পাবা, ঠিক আছে? এক্সামে এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন। এটা কি ক্লিয়ার, বুঝতে পারছো? টিটুর ভাই ভালো তাই হাঁটতেছে, ঠিক আছে? টিটু ভাই তোমরা চাইলে এই নেমন একটা কমেন্ট সেকশনে একবার লিখতে পারো, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর যারা নোট করতেছো সুন্দর মতো লিখে ফেলছো, যেমন একটা দিয়ে কিন্তু মনে রাখতে পারো। এগুলাই ধরো যেখানে অনেকগুলো এক্সাম্পল থাকবে, তুমি কিন্তু পরে তোমার হেফাজতলি তুমি মনে রাখতে পারবা না। তুমি একটা সিকোয়েন্স দিয়ে একটা নেমোনিক ট্রিক ইউজ করো, তাহলে দেখবা যে তোমার এটা মুখস্থ করার দরকার নেই। এই নেমোনিকটা তুমি টিটু ভাই ভালোতে হাঁটতেছ একটু বলছি, এরপরে নিজ দিয়ে নামগুলো লিখে দিছি, এগুলো মুখস্থ করতে থাকো, দেখবা যে ভাইরাসের সাথে এটাও মুখস্থ হয়ে গেছে। তুমি ইজিলি মনে রাখতে পারবা, ঠিক আছে? ইজিলি মনে রাখতে পারবা। আচ্ছা, ওকে। তাহলে আরএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস আমাদের, আরএনএ ভাইরাস চলে গেল, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস আমাদের চলে গেল। ওকে, এখন আরএনএ ভাইরাস থেকে কি পড়বা? আরএনএ ভাইরাস একটু জেনে নিবা যে আরএনএ ভাইরাস থেকে এটা একটু মুছে দেয়, ঠিক আছে? যারা উঠাও একটু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও যারা উঠাও না। ওকে, মুছে দিই। আরএনএ ভাইরাসের বাকি এক্সাম্পল গুলো শুধু রিডিং দিয়ে নিবা। আর এখানে দেখবা আরএনএ নরমালি হচ্ছে এক সূত্র, আরএনএ নরমালি এক সূত্র, কিন্তু দ্বিসূত্র কিছু আরএনএ পাওয়া যায়, ঠিক আছে? দ্বিসূত্র আরএনএও পাওয়া যায়, ঠিক আছে? দ্বিসূত্র আরএনএ হচ্ছে রিওভিরিডাই সূত্র। তাহলে আরএনএটা নরমালি হয় এক সূত্র, ঠিক আছে? আরএনএ নরমালি এক সূত্র থাকে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে দ্বিসূত্র। দ্বিসূত্র কোথায় পাওয়া যাবে? দ্বিসূত্র পাওয়া যাবে হচ্ছে রিওভিরিডাই সূত্র, ঠিক আছে? রিওভিরিডাই, ধানের বামন রূপ তৈরিকারী ভাইরাস, ঠিক আছে? ধানের বামন রূপ, আর হচ্ছে রিও ভাইরাস, এই দুইটা, ঠিক আছে? রিও ভাইরাস আর ধানের বামন রোগ সৃষ্টিকারী ভাইরাস যেটা আছে, এই দুইটা হচ্ছে রিওভিরিডাই গোত্রের ডিএ, যাদের আরএনএটা দ্বিসূত্র, যাদের আরএনএ দ্বিসূত্র। এটা লিখে নাও এখান থেকে, ঠিক আছে? এটা লিখে নাও, ঠিক আছে? এটা লিখে নাও। এর সাথে একটা সুন্দর করে একটা নোট লিখে রাখো যে রিও ভাইরাস আর রিট্রো ভাইরাস কি। এই রিট্রো ভাইরাস একটু বলে দিই। রিট্রো ভাইরাস, ঠিক আছে? রিট্রো ভাইরাস, রিট্রো কথাটা আসছে কই থেকে? রিভার্স থেকে। রিট্রো আসছে কই থেকে? রিভার্স। রিভার্স মানে কি? উল্টা জিনিস, ঠিক আছে? ঘুরে যাও। যেমন আমরা একটু বলি তোমাদেরকে, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি, যেটা আমরা বলি আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি, যে ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে তৈরি হয় ডিএনএ। এর নাম কি? এর নাম হচ্ছে রেপ্লিকেশন। এর নাম কি? রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ হলে তার নাম রেপ্লিকেশন। ডিএনএ থেকে যখন আরএনএ হবে, ডিএনএ থেকে আরএনএ হয় এমআরএনএ, যেটা আমরা বলি, ঠিক আছে? এমআরএনএ, এটার নাম কি? ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এর নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এখন এই ডিএনএ থেকে এমআরএনএ হয়, বলা হয় ট্রান্সক্রিপশন। যদি তার মানে এক সূত্রক থেকে কি হইতেছে, এখানে সরি দ্বিসূত্রক থেকে এক সূত্রক হইতেছে, যদি এটা উল্টা ঘটে একে বলা হয় রিভার্স। উল্টা ঘটে যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় এক সূত্র, একে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। কি হয়? রিভার্স ট্রান্সক্রিপশন করা হয়। এই রিট্রো ভাইরাসে এই রিভার্স ট্রান্সক্রিপশনটা হয়। তাহলে যেসব ভাইরাসে এরকম রিভার্স ট্রান্সক্রিপশন, ঠিক আছে, ভাইরাল আরএনএ থেকে ডিএনএ হয়, তাদেরকে বলা হয় রিট্রো ভাইরাস। এক্সাম্পল কি ভাইয়া? ওই যে আমাদের গেল, প্রাণটাই চলে গেল, জীবনঘাতী মরণঘাতী ভাইরাস এইচআইভি। এইচআইভি ভাইরাস কি ভাইরাস? রিট্রো ভাইরাস। এইচআইভি কি ভাইরাস? রিট্রো ভাইরাস, ঠিক আছে? একদম শিখে নাও, এটা পরীক্ষা কিন্তু আসবে। রিট্রো ভাইরাস, এরকম প্রশ্ন আসতে পারে, নিচের কোন ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপশন হয়, বা নিচের কোন ভাইরাসে ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, নিচের কোনটি রিট্রো ভাইরাস, ঠিক আছে? এরকম যে কোনো প্রশ্ন আসতে পারে, বুঝতে পারছো? তাহলে ট্রান্সক্রিপশন এটা। আর যখন আরএনএ থেকে এরকম এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এখান থেকে যখন প্রোটিন তৈরি হয়, এটার নাম কি? ট্রান্সলেশন। এটার নাম হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে?
এটার নাম ট্রান্সলেশন, বুঝতে পারছো? তাহলে এটা এখান থেকে আরএনএ থেকে এই রিলেটেড জিনিসগুলা একটু বুঝে, এটা ক্লিয়ার? হ্যাঁ, এই যে আরএনএ এই জিনিসটা ক্লিয়ার, বা ট্রান্সক্রিপশনটা বুঝছো? ওকে, আমাদের লাইভ অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা শেষ করে দিব, এখন আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। লাস্টে আমাদের আর 2টা কুইজ আছে, এই 2টা কুইজের মাধ্যমে আমরা শেষ করে দিব। আর একটা ছিল, ওকে। তাহলে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। আমরা একটা জিনিস তোমাদেরকে পড়ায় দিব, একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেখান থেকে কালকে এমসিকিউ আসবে, ভালো মতো লিখে রাখো। ইমার্জিং ভাইরাস, এখানে এমসিকিউ দিয়ে রাখো, এমসিকিউ আসবে, ঠিক আছে? ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস, হ্যাঁ, ইমার্জিং ভাইরাস, ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? এই ইমার্জিং মানে কি? যেমন সেনাবাহিনীরা মার্চ করে এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় না, এই ইমার্জিং মানে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া। তার মানে ভাইরাসের পরজীবিতা অনুযায়ী ভাইরাস যে পোষক দেহতে থাকে ওই পোষক দিয়ে রূপ সৃষ্টি করে, কিন্তু যদি তার আদি পোষক চেঞ্জ করে যদি অন্য একটা পোষক দেহ চলে যায়, আদি পোষক চেঞ্জ করে যদি অন্য একটা পোষক দেহ যায়, যেমন ধরো তুমি যে একটা ভাইরাস যে হচ্ছে শুকরের মাধ্যমে বা বানরের প্রথম হয়েছে, মানে বানরের পোষক দেহ হয়েছে, সেটা যদি মানুষের রূপ তৈরি করে, তাহলে তার আদি পোষক ছিল বানর, পরে এখান থেকে কয়ে আসলো মানুষে আসবে, একে বলা হয় ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? ধরো একটা বাদুর, তার পোষক বাদুর থেকে সেটা যদি বাদুরের রূপ তৈরি করে, সেটা যদি মানুষের রূপ তৈরি করে, সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। এরকম ভাইরাস কি কি আছে এক্সাম পরীক্ষা আসবে, নিচের কোনটি ইমার্জিং ভাইরাস নয়, তাহলে এটা অবশ্যই একটা দুষ্টু জিনিস, তাই না? তাহলে তুমি কিভাবে মনে রাখবা যে করোনা ভাইরাস, ঠিক আছে? করোনা, ঠিক আছে? করোনা ধরো ফিমেল জিনিস, তাহলে করোনা, CORONA, করোনা। সে কি ভালো ছিল? না, খুবই দুষ্টু, সে আমাদের অনেক ভোগান্তি ভোগায় গেছে, ঠিক আছে? তাহলে করোনা, তাকে একটু মেয়ে বলো, বা সি, তাকে আমরা কি বলি? সি বলি, ঠিক আছে? তাহলে সি খারাপ জিনিস, ঠিক আছে? তাহলে সি মানে সে দুষ্টু ছিল, তাহলে মনে রাখবা যে সি ইজ, মানে দুষ্টুর ইংলিশ কি? নটি, তাই না? একটু মনে রাখতে পারি হবে যে, অথবা তোমরা নাইস দিয়েও শিখতে পারো, কিন্তু আমার কাছে করোনাকে ভালো লাগে না, ঠিক আছে? তাকে একটু দুষ্টি লাগছে, ঠিক আছে? LSTY, ঠিক আছে? তাহলে এই মেমোরি দিয়ে তুমি একটু পড়তে পারো যে করোনা, তাহলে করোনা দিয়ে কি? করোনা ভাইরাস কি ভাইরাস? ইমার্জিং ভাইরাস, ঠিক আছে? তারপরে সি, এই যে এই এস তে হচ্ছে সার্স ভাইরাস, SARS, সার্স, ঠিক আছে? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, এর পূর্ণরূপ কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সিভিয়ার মানে কি? সিভিয়ার তোমরা অনেক ডিজিজ খেতে পারবা, যে ক্রনিক ডিজিজ, ঠিক আছে? এই যে অ্যাকিউট, এটা হচ্ছে অ্যাকিউট, মানে হঠাৎ করে যখন কোনো সাইন সিমটম একটা রূপ তোমার হয়ে যাবে, সেটাকে বলে অ্যাকিউট ডিজিজ, ঠিক আছে? আর যেটা দীর্ঘস্থায়ী অনেক বছর বা কিছু মাস পর হয়, সেটা হচ্ছে ক্রনিক বলা হয়। রেসপিরেটরি মানে শ্বাসতন্ত্রের রিসেপ্টর সাইড থেকে সেখানে শ্বাসনালী কোষকে আক্রান্ত করে, ঠিক আছে? সিনড্রোম মানে রূপকে বোঝায়, বুঝছো? ওকে, এখন দেখো এই এইচ দিয়ে কি? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, HIV, ঠিক আছে? HIV, ই দিয়ে ইবোলা ভাইরাস, ঠিক আছে? ইবোলা ভাইরাস, এন দিয়ে নাইল ভাইরাস, নাইল। তাহলে এই যে সার্স, HIV, ইবোলা, নাইল, ঠিক আছে? করোনা, এগুলো কি ভাইরাস? ইমার্জিং ভাইরাস। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, নিচের কোনটা ইমার্জিং ভাইরাস নয়, ঠিক আছে? লিখে রাখো, এগুলো থেকে প্রশ্ন আসবে, নিচের কোনটা ইমার্জিং ভাইরাস নয়। ইমার্জিং ভাইরাস না, এখান থেকে প্রশ্ন আসবে, বুঝতে পারছো? ওকে, ইমার্জিং ভাইরাস। তাহলে আজকে আমাদের ক্লাসের যে এটা ছিল, এখান থেকে প্রকৃতি থেকে তোমরা আর কি কি জিনিস পড়ে নিবা? প্রকৃতি থেকে এটা সুন্দর মতো করে নাও, লিখে নাও। আমাদের প্রকারভেদ অলরেডি পড়া শেষ, তোমরা আর 3টা জিনিস পড়বা, তোমাদের আর 3টা জিনিস পড়তে বলবো। এখান থেকে আমাদের আজকে ক্লাসের জিনিসটা শেষ। আর ভাইরাসের যে প্রকৃতিগুলো আছে, ওখান থেকে বিভিন্ন রকম ভাইরাস আছে, সায়ানোফাজ ভাইরাস আছে, মাইকোফাজ, এই দুইটা একটু পড়ো। সায়ানোফাজ অলরেডি পড়াই দিছি, মাইকোফাজ নামে একটা কথা আছে, মাইকোফাজ। এই ফাজ মানে কি? ভক্ষণকারী। আর এটা কি? ছত্রাক। তার মানে ছত্রাক কোষকে ধ্বংসকারী ভাইরাসকে বলা হয় মাইকোফাজ, ঠিক আছে? ছত্রাক, এই মাইকোফাজ কই থেকে? ছত্রাক, তাহলে ছত্রাককে ধ্বংসকারী ভাইরাসকে মাইকোফাজ বলা হয়, ঠিক আছে? এতটুকু দেখে নিলে হয়ে যাবে আমাদের। আর উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, এই দুইটা পরে নিবা। উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস সহজ ছিল। কি উদ্ভিদ ভাইরাস? কি উদ্ভিদ দেহের রোগ সৃষ্টিকারী যে ভাইরাস গুলা, সেগুলো বলা হয় উদ্ভিদ ভাইরাস, ঠিক আছে? উদ্ভিদ, এগুলো তুমি নাম দেখলেই বুঝবা। তারপর হচ্ছে প্রাণী ভাইরাস, তাহলে প্রাণীদের রোগ সৃষ্টি করে যেগুলা, সেটাকে বলা হয় প্রাণী ভাইরাস, ঠিক আছে? উদ্ভিদ ভাইরাস এবং প্রাণী ভাইরাস, ঠিক আছে? উদ্ভিদের রোগ সৃষ্টিকারী, তাহলে কি? টিএমবি ভাইরাস কি করে? তামাক গাছের রোগ সৃষ্টি করে। তারপর হচ্ছে যে সিমের হচ্ছে মোজাইক রূপ তৈরি করে, এগুলা হচ্ছে উদ্ভিদ ভাইরাস। প্রাণী ভাইরাস সবগুলো যা পড়বা, পোলিও ভাইরাস, HIV ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা আছে সবগুলাই
প্রাণী ভাইরাস, ঠিক আছে। সায়ানোফাস পড়াই দিলাম, সায়ানো ব্যাকটেরিয়া আক্রমণকারী, মাইক্রোফাস ছত্রাক কোষকে আক্রমণকারী, ঠিক আছে। এই দুইটা একটু পরে নিলেই হয়ে যাবে, ঠিক আছে, এটা পরে নিলে হয়ে যাবে। ওকে, এটা মুছে দিলাম আমরা। এখন আমরা লাস্ট একটা পার্ট, আমাদের লাস্ট একটা পার্ট, সেটা পড়াবো তোমাদেরকে। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানা, আমাদের ক্লাস আর হচ্ছে আমরা 10 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, ক্লিয়ার, ওকে ক্লিয়ার, তোমরা জানাইছো। আচ্ছা, ওকে, আমাদের লাস্ট পার্ট, এখান থেকে আমাদের লাস্ট পার্ট। এখানে একটা কুইজ, লাস্ট একটা কুইজ, আমাদের কুইজ। হ্যাঁ, কুইজ আমরা কতটা করছিলাম? 3টা কুইজ করছিলাম না? এটা কুইজ নাম্বার 4, ঠিক আছে, করোনা ভাইরাস 5 নাম্বার কুইজ। হ্যাঁ, আচ্ছা, কুইজ এখন বলো তোমরা, রিট্রো ভাইরাস কোন ধরনের? রিট্রো ভাইরাসটা কি? ধরো এই রিট্রো ভাইরাসটা হচ্ছে এইচআইভি ভাইরাস, ঠিক আছে, বলে দিলাম রিট্রো ভাইরাস এইচআইভি হচ্ছে, এটা কোন ধরনের? ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? ডিএনএ আর আরএনএ, ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস জানো? রিট্রো ভাইরাসটা কোন ধরনের? আচ্ছা, তোমাদের পড়া কি বেশি হয়ে গেছে? আচ্ছা, অলরেডি আমাদের অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তোমাদের এটা হচ্ছে যেহেতু মানে কালকে দিন পরে এক্সাম থাকবে, এই জন্য আমরা একটা টপিক আছে আমাদের, আর এই কোশ্চেনের অ্যান্সারটা দাও। হ্যাঁ, আচ্ছা, আরএনএ ভাইরাস, ওকে, রাইট অ্যান্সার আরএনএ ভাইরাস। আচ্ছা, এখন আসো আমাদের লাস্ট, যে আমরা 3টা জিনিস তোমাদের পড়তে হবে, মানে তোমাদের একটা সিলেবাস, যতক্ষণ তো পরীক্ষা নিব তো এর সিলেবাস পর্যন্ত লাস্টে হচ্ছে 3টা জিনিস পড়বা, ভিরিয়ন, ভিরয়েডস, প্রিয়ন্স, এই 3টা জিনিস। ভিরিয়ন এর শুধুমাত্র লিখে নেয়, হাতে পরীক্ষা, এইবার মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ভিরয়েড থেকে প্রশ্ন আসছিল, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে M100 দিয়ে রাখো, ঠিক আছে। ভিরয়েডস আর হচ্ছে প্রিয়ন্স, প্রিয়ন্স, এই 3টা জিনিস একসাথে পড়াই দিই। ভিরিয়ন কি, ভিরয়েডস কি, প্রিয়ন কি? হ্যাঁ, ভিরিয়ন, ভিরয়েডস, প্রিয়ন্স। হ্যাঁ, দেখো, ভাইরাস কি দিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ যে ভাইরাস, সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন, ঠিক আছে, ভাইরাস। তাহলে যে ভাইরাসটা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত হবে, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, মানে সংক্রমণ ঘটাতে পারে, ঠিক আছে, সংক্রমণ ঘটাতে পারবে, সেটা হচ্ছে ভিরিয়ন। বাট তার নিউক্লিক অ্যাসিডও আছে, নিউক্লিক অ্যাসিডও আছে, তার সাথে প্রোটিনের আবরণও আছে, তার সাথে ক্যাপসিডও আছে, বাট এটা সংক্রমণ করতে পারে না, সংক্রমণ ক্ষমতা বিহীন, সংক্রমণ করতে পারে না। এর নাম কি হবে? নিউক্লিক অ্যাসিড আর ক্যাপসিড যেহেতু আছে, তার নাম হচ্ছে নিউক্লিও ক্যাপসিড। তার নাম কি? নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিয়াস ক্যাপসিড আছে কিন্তু সংক্রমণ ক্ষমতা বিহীন, তার নাম কি হবে? নিউক্লিও ক্যাপসিড। নিউক্লিক অ্যাসিড আছে, ক্যাপসিড আছে, সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস, তার নাম কি? ভিরিয়ন। তার নাম কি? ভিরিয়ন। তাহলে ভিরিয়ন আর নিউক্লিক অ্যাসিড কি বুঝছো? ভিরিয়ন আর নিউক্লিক অ্যাসিড কি বুঝছো? এই ভিরিয়নে তাহলে কি, ভিরিয়নটা দুইটা উদ্ভিদ দেহ রোগ সৃষ্টি করতে পারে, প্রাণী দেহ রোগ সৃষ্টি করে, উদ্ভিদ প্লাস প্রাণী দুইটারই রোগ সৃষ্টি করতে পারে। তাহলে ভিরিয়নে কি কি পাইলা? ভিরিয়নে নিউক্লিক অ্যাসিড থাকে, ক্যাপসিড থাকে, প্রোটিন থাকে, উদ্ভিদ প্রাণী দুইটারই রোগ সৃষ্টি করে। তাকে যদি মানে রোগ সৃষ্টি না করতে পারে তার নাম হচ্ছে নিউক্লিয় ক্যাপসিড। দ্যাটস ইট, ভিরিয়ন পড়া শেষ। এখানে হচ্ছে ভিরয়েডস, ঠিক আছে, ভিরয়েডস, এখানে একটু আর ভাব আছে না, আর ভাব আছে না, তাহলে এটা কি? ভিরয়েডস হচ্ছে এক সূত্রক আরএনএ, ভিরয়েডটা কি এক সূত্রক আরএনএ, ঠিক আছে, এটা হচ্ছে এক সূত্রক আরএনএ, এক সূত্রক আরএনএ। তাহলে ভিরয়েডসটা হচ্ছে এক সূত্রক
আরএনএ, তাহলে এটা আরএনএ, তাহলে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, এখানে ডিএনএ থাকবে নো, এখানে ডিএনএ নাই, ঠিক আছে। এখানে ভিডিওনের ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে, কিন্তু এখানে শুধুমাত্র কি থাকবে, আরএনএ থাকবে। তাহলে আরএনএ যদি থাকে তাহলে সেটা কাকে রূপ তৈরি করে, আমরা জানি আয়নাভাইরাস নরমালি উদ্ভিদের রূপ তৈরি করে, তাহলে ভিরিড কারে রূপ তৈরি করবে, উদ্ভিদ রূপ তৈরি করে, ঠিক আছে, উদ্ভিদের রূপ তৈরি করতে হবে, তাহলে ভিরোয়েডস উদ্ভিদের রূপ তৈরি করে। সংক্রামক আরএনএ, এটা কি সংক্রামক একসূত্রক আরএনএ। এখন এই ভিরোয়েড দিয়ে কি কি রূপ হয় দেখো, তুমি এই ভিরোয়েড খেয়াল করো, এখানে ডি আছে, কি আছে, ড আছে, ড আছে, তাহলে মনে রাখবা হেপাটাইটিস ডি, ঠিক আছে, হেপাটাইটিস কি হয়, হেপাটাইটিস ডি ঘটায় এটা, ঠিক আছে, হেপাটাইটিস ডি, ঠিক আছে। তারপর হচ্ছে যে এর প্রভাবে তাহলে ভিরোয়েড দিয়ে কি হয়, হেপাটাইটিস ডি হয়। লিভারের প্রদাহকে বলা হয় হেপাটাইটিস। আর হচ্ছে নারিকেল গাছের ক্যাডাং ক্যাডাং রোগ হয়, ঠিক আছে, ক্যাডাং ক্যাডাং, মনে রাখবা ক্যাডাং ক্যাডাং, ড আছে না, তাহলে ড ড ভিরোয়েড, ক্যাডাং ক্যাডাং ভিরোয়েড, ঠিক আছে, ক্যাডাং এর ড, ক্যাডাং উদ্ভিদের ড, উদ্ভিদের ড, মনে রাখবা উদ্ভিদ, মনে রাখবা, তাহলে ভিরোয়েড উদ্ভিদের রূপ তৈরি করে, আরএনএ থাকে, হেপাটাইটিস ডি, ক্যাডাং ক্যাডাং, দ্যাটস ইট, ভিরোয়েড ক্লিয়ার। এবার প্রিয়ন্সটা কি দেখো, প্রিয়ন্স প্রোটিন, মনে রাখবা প্রিয়ন্স কি, এটা প্রোটিন লাইক থেকে আসছে, প্রোটিন এসিয়াস থেকে প্রি আসছে, আর এই ইনফেক্টেড এটা সংক্রামক, ঠিক আছে, সংক্রামক প্রোটিন ফাইবিল, প্রিয়ন্সটা হচ্ছে সংক্রামক প্রোটিন ফাইবিল, সংক্রামক প্রোটিন, তাহলে প্রিয়নটা হচ্ছে সংক্রামক প্রোটিন, তাহলে প্রোটিন প্রাণী, মনে রাখবা প্রোটিন পানি, তাহলে এটা কি প্রোটিন প্রাণী, ঠিক আছে, তাহলে প্রিয়ন্সটা কোথায় রূপ তৈরি করবে, প্রাণীতে রূপ তৈরি করবে, ঠিক আছে। এখানে শুধু প্রোটিন থাকে, এখানে নিউক্লিক অ্যাসিড থাকবে নো, এখানে নিউক্লিক অ্যাসিড নাই, ডিএনএ আরএনএ নাই, শুধু সংক্রামক প্রোটিন ফাইবিল, এটা প্রাণীর রূপ তৈরি করে। প্রাণীর কোথায় রূপ তৈরি করে, আমাদের স্নায়ুতন্ত্রের একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ আছে, সেটাকে বলা হয় কুরু রূপ, ঠিক আছে, কে ইউ আর ইউ, কুরু। এই কুরু মানে কি, এটা একটা শব্দ থেকে আসছে, কুরু এটা কাপুনি শব্দ, ঠিক আছে, কুরু একটা ফের শব্দ, এটা মানে হচ্ছে কাপুনি, মানে এই কুরু হইলে নিউরোডিজেনারেটিভ ডিজিজ, একটা রেয়ার ডিজিজ, এই ডিজিজে প্রচন্ড জ্বর হয়, কাপুনি দিয়ে জ্বর আছে, ঠিক আছে, শরীর কাঁপতে কাঁপতে জ্বর আছে, এটা হচ্ছে কুরু, ঠিক আছে, এখানে রূপটার নাম হচ্ছে কুরু। আর এটা হচ্ছে ক্র্যাশফিল্ড জ্যাকবসন ডিজিজ বলা হয় এটাকে, ঠিক আছে, ক্র্যাশফিল্ড, ঠিক আছে, CRUTZ, ক্রেসফেল্ড নামে একটা ডিজিজ, তাহলে কুরু এবং ক্রেসফেল্ড, ঠিক আছে, তোমরা বইতে পাবা, এই কুরু এবং ক্রেসফেল্ড এই দুইটাই নিউরোডিজেনারেটিভ ডিজিজ, মানে স্নায়ুতন্ত্রের ডিজেনারেটিভের কারণে এই রোগগুলো হয়, ঠিক আছে। আর হচ্ছে যে ভেড়ার এবং ছাগলের স্ক্রেপি রোগ হয়, স্ক্রেপি, ঠিক আছে, এই স্ক্রেপি রোগ, প্রথম স্ক্রেপি দিয়ে আমরা প্রিয়ন্সটা প্রথম শনাক্ত করা হয়, ভেড়া এবং ছাগলের স্ক্রেপি রোগ হয়। তাহলে এই যে কুরু ক্রেসপি এবং আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে ম্যাড কাউ, বহুল আলোচিত ম্যাড কাউ, হ্যাঁ, ম্যাড কাউ, এটা হয়। তাহলে এই তিনটা জিনিস থেকে কালকে অবশ্যই অবশ্যই কোশ্চেন পাবা, এমসিকিউ লিখে রাখো, কালকে অবশ্যই অবশ্যই এখান থেকে এক্সামে এখান থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের আজকের পড়া এতটুকুই, ঠিক আছে, আজকের পড়া এতটুকুই, তোমাদের কোনো ক্লাস, আচ্ছা আজকের পড়া এতটুকুই। দেখো আমি তোমাদের ক্যাডাং ক্যাডাং সুন্দর নাম না, নারিকেলের ক্যাডাং ক্যাডাং রোগ হয়, ঠিক আছে, নারিকেলের দেখবা যে একটা দাগ দাগ রোগ হয়, নারিকেলের পরে যায়, বুঝছো, এই যে আক্রমণের কারণে ভাইরাস থাকে, নারিকেল টিকে না গাছে, বুঝছো। তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই, ঠিক আছে। ওভারঅল অনেক কিছু পর তোমাদের 26 ডেজ হিসাবে তোমাদেরকে অনেক কিছু পড়ানো হয়েছে, একটা ক্লাসে আসলে এতটুকু পড়ানো, তোমাদের অনেক কিছু পড়ানো হয়েছে, প্রায় আমরা ভাইরাসের অনেক কিছু শেষ করে ফেলছি, হ্যাঁ। আর হচ্ছে এখানে বলে দিব আমাদের এক্সামটা কখন হবে, কিভাবে হবে, আজকে ডিটেলস বলে দিবে, একটু 5 মিনিট আমি এর ভিতরে শেষ করে দেবো, হ্যাঁ, 5 মিনিট শেষ করে দিব। আর তোমরা এটা উঠায় নিও সুন্দরভাবে, এটা উঠায় নিও, হ্যাঁ। আজকে আমরা ক্লাস শেষ করবো, এক্সাম কখন হবে, কিভাবে দিবা, আমি একটু তোমাদেরকে ওয়েট করে এটা আমি তোমাদেরকে সুন্দরভাবে জানাই দিব। হ্যাঁ শেষ হবে, হ্যাঁ শেষ করে দিলাম। এই আমাদের এতক্ষণের ক্লাস ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শেষ হতে যাচ্ছে, হ্যাঁ, অনেকক্ষণ আমরা ধরে ক্লাস নিয়েছিলাম, অনেক কিছু অলরেডি তোমাদেরকে বোঝাই দিছি। আচ্ছা, ক্লাসের শেষ, অনুজীব ক্লাসের শেষ, ক্লাস 1 আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাই না, আল্লাহ হাফেজ হয়ে যাচ্ছে ক্লাস 1, হ্যাঁ। তাহলে এটা ছিল ক্লাস 1, ঠিক আছে, ক্লাস 1। এই ক্লাসটা আমাদের এক্সাম, দেখো এক্সাম কখন হবে, এক্সাম কখন হবে, যতটুকু পড়াইছি ভিরিয়ন ভিরোয়েডস প্রিয়ন পর্যন্ত, বইতে যেখানে ভিরিয়ন ভিরোয়েড পিরিয়ড পর্যন্ত পাবা ওখানে, ঠিক আছে, ভিরিয়ন ভিরোয়েড প্রিয়ন পর্যন্ত তোমাদের এক্সাম হবে। সিলেবাস এতটুকু পর্যন্ত, সিলেবাস এতটুকু পর্যন্ত, ভিরিয়ন ভিরোয়েড প্রিয়ন পর্যন্ত। এক্সাম আমরা কালকে দিন পরে নিব, ঠিক আছে, এক্সাম আজকে 1 তারিখ, ঠিক আছে, 1 তারিখ 2 তারিখ 3 তারিখে তোমাদের এক্সাম হবে, 3
3 তারিখ কয়টায়, 3 তারিখ এক্সাম হবে, 3 তারিখ সকাল 10টায়, ঠিক আছে? 3 তারিখ সকাল 10টায় এক্সাম হবে, ঠিক আছে? কোথায় এক্সাম দিবা? এক্সাম দিবা আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে, ঠিক আছে? প্রাইভেট যে গ্রুপ আছে সেটা ব্যানার বায়োলজি যে প্রাইভেট গ্রুপ আছে সেখানে শুধুমাত্র তোমরা এক্সাম দিতে পারবা। যারা এখনো 26 বেসে যুক্ত হও নাই, দ্রুত সেখানে যুক্ত হয়ে যায়। এক্সাম শুধু যারা ওই গ্রুপে যুক্ত আছো তারাই দিতে পারবা, ঠিক আছে? এক্সামের প্রাইজ মানে কি? এক্সামে কোশ্চেন কটা থাকবে, ঠিক আছে? এক্সামে প্রশ্ন থাকবে কয়টা? এক্সামে প্রশ্ন থাকবে 30টা। প্রশ্ন কয়টা? 30টা। প্রশ্ন 30টা। নেগেটিভ মার্কিং থাকবে? জি ভাইয়া, নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং ইয়েস থাকবে, ঠিক আছে? তুমি ভুল করলে তোমার উত্তর প্রশ্ন মার্ক কাটা যাবে। প্রাইজ মানে কি? আমরা 3 জনকে গিফট দিব, ঠিক আছে? টপ 3 জনকে, ঠিক আছে? টপ 3 গিফট পাবা, ঠিক আছে? টপ 3 কে আমরা প্রাইজ মানি দিব, ঠিক আছে? তাহলে এতটুকুই। কোশ্চেন থাকবে 30টা, নেগেটিভ মার্কিং থাকবে, প্রাইভেট গ্রুপ এক্সাম সকাল 10টায় হবে 3 তারিখ। রেজাল্ট কখন পাবা? রেজাল্ট কখন দিব, ঠিক আছে? রেজাল্ট কখন পাবা? রেজাল্ট কখন পাবা? রেজাল্ট হচ্ছে আমরা 3 তারিখে যে ক্লাস হবে 9:30 রাতে, ওই 9:30 লাইভে এসে টপ 3 জনের নাম আমি ঘোষণা করব, ঠিক আছে? টপ 3 জন আমি লাইভে এসে ঘোষণা করবো। আজকের কুইজের রেজাল্টটা ওই লাইভে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যারা নোট করছো সেটার উপরে একটু বলে রাখি, এটা এখানে উঠায় নাও। আর যারা নোট করছো সুন্দর মতো তোমাদের নোটটা আমাদের যে এই মেইন গ্রুপটা, এই মেইন গ্রুপে তোমার নাম, তারপর কলেজ নাম এবং আমাদের লেকচারটা যে থাকে তোমাদের সাবজেক্টের ব্যানার বায়োলজি, এটা লিখে সুন্দর মতো যারা পোস্ট করবা, তোমাদের পোস্ট করার ওখান থেকে আমরা 3 জনকে ইনশাল্লাহ গিফট দিব, ঠিক আছে? ইনশাল্লাহ গিফট দেবো। হ্যাঁ, এক্সাম লিঙ্ক গ্রুপে দেওয়া হবে। হ্যাঁ, এক্সাম লিঙ্ক গ্রুপে দেওয়া হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে জানাও, এগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানাও, আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে এই যে এটাই ছিল আমাদের নেক্সট প্ল্যান। হ্যাঁ, আমাদের এক্সাম হবে, এক্সামের প্রাইস টেস্ট এগুলো বলে দিলাম ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাস যেটা সেটা বলে দেই। নেক্সট ক্লাস কোন বিষয়ের উপর হবে? নেক্সট ক্লাস হবে আমাদের নগ্নবীজি আবৃতবীজি অধ্যায়ের উপরে। নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টার, ঠিক আছে? নগ্নবীজি আবৃতবীজি এই চ্যাপ্টারের একটা পার্ট নিয়ে আমরা ক্লাস নেব, ঠিক আছে? এই চ্যাপ্টারের একটা পার্টে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। যতটুকু পড়াবো ততটুকুর উপরে এক্সাম হবে। নেক্সট ক্লাস এটার উপরে হবে, ঠিক আছে? নেক্সট ক্লাস এটার উপরে। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। ক্লাসটা কেমন লাগলো? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে থাকার জন্য, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? থ্যাংক ইউ, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। তুমি যদি দেখো আজকের এই ক্লাসটা যে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত তোমরা করছো, আশা করি তোমাদের সবার একটা সিরিয়াস ডেডিকেশন আসে মেডিকেলের প্রতি। যতটুকু বুঝতে পারলাম তোমাদের মেডিকেলের ইচ্ছা আছে সবারই। তুমি যদি ডেডিকেশন দিয়ে একাডেমিক থেকে এইভাবে পড়তে পারো, তোমাকে মেডিকেলের এর বাইরে এরকম ভাবে কেউ পড়াবে না আশা করি। মেডিকেল প্রিপারেশন নিয়ে যে তোমাকে এত সময় দিয়ে আসলে বায়োলজি কেউ পড়াবে, একদিনে তোমাকে 2টা চ্যাপ্টার পড়াই দিবে, একটা ক্লাসে 2টা চ্যাপ্টার পড়াই দিবে, তখন তোমাকে কি পড়াবে বলো আমাকে? কোন জিনিসগুলো পড়াবে? খুবই কম সময় পাওয়া যায়। যারা ভালো করতে চাও এখান থেকে সিরিয়াস আজকে আশা করি বুঝতে পারছো কিভাবে পড়া উচিত সব চ্যাপ্টার গুলাই। আমরা হচ্ছে ফ্রি ক্লাসগুলো নেওয়ার মাধ্যমে তোমাদেরকে এই জিনিসটাই মেসেজ দিব ইনশাল্লাহ। যারা ডেডিকেটেড আছো তারা একাডেমিকে ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবা। যারা মেডিকেলে টপ পজিশনে যায়, তুমি যদি তাদের কাছে শোনো তারা কখন থেকে প্রিপারেশন শুরু করছে, অবভিয়াসলি তারা প্রিপারেশন একাডেমিক থেকে শুরু করছিল। অবভিয়াসলি তারা সবাই একাডেমিক থেকে প্রিপারেশন শুরু করছিল। তোমাদের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য অনেকের স্বপ্নভঙ্গ হয়, কারণ তারা কি একাডেমিক থেকে জানে না বিষয়গুলো। তারা এডমিশনের সময় গিয়ে হতাশ হয়ে পড়ে, কোচিং করে বাট চান্স পায় না, টাকা কিন্তু ঠিকই খরচ হয় কিন্তু চান্স পায় না, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের না হয়, যারা আমার অনুসন্ধান পাইছো ইনশাল্লাহ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা, আমি তোমাদেরকে প্রপার অ্যান্সার দেওয়ার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তো আজকে আল্লাহ হাফেজ। এতটুকু, সবাইকে ক্লাসে থাকার জন্য ধন্যবাদ, এতক্ষণ ধরে ক্লাসে থাকার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা তোমাদের অবশ্যই তোমার নোটগুলো শেয়ার করে দিবে এবং আমরা নেক্সট ক্লাস করে দিচ্ছি, সেখানে আমি আপডেট তোমাদের গ্রুপে জানাই দেবো ইনশাল্লাহ। সবকিছুই কোনো প্রশ্ন থাকলে গ্রুপে তোমরা করবা। ওকে, আল্লাহ হাফেজ, আজকে তোর পর্যন্ত। হ্যাঁ।